সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের কোষ বিভাজন এবং কোষ চক্রের সম্পূর্ণ সাজেশন নিয়ে। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক বড় লাগবে এবং এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই আমি এই চ্যাপ্টারটা কিন্তু ডিটেলসে পরে পড়াবো। আর আমি সবসময় এই কথাটা বলে দিই যে আমাদের কোষ বিভাজন এবং কোষ চক্র এই জিনিসটা তোমার যদি একদম ক্লিয়ার না থাকে, এর কনসেপ্টগুলোতে যদি তোমার ভালো করে বোঝা না থাকে, তাহলে কিন্তু পরবর্তীকালে তোমার কিন্তু অনেক প্রবলেম হবে। এরপর থেকে যত চ্যাপ্টার আছে, যেরকম জনন হোক, বংশগতি হোক, প্রত্যেকটা চ্যাপ্টারে বারবার তোমরা মাইটোসিস, মিওসিস এই কথাগুলো শুনতে পাবে। তো এই চ্যাপ্টারটা খুবই কিন্তু একটা কনসেপচুয়াল চ্যাপ্টার, আর এই চ্যাপ্টার কিন্তু তোমার জীবনে অনেক বেশি ভূমিকা পালন করবে যদি তুমি বায়োলজি নিয়ে পরবর্তীকালে এগোও। কারণ এরপর যখন তুমি 11-12-এ উঠবে, তখন অলমোস্ট সব চ্যাপ্টারে কিন্তু তোমরা কোথাও না কোথাও বিভাজনের কথা শুনবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তোমার মাইটোসিস, মিওসিসের যে বিভিন্ন ধারণাগুলো আছে সেগুলো কিন্তু ক্লিয়ার থাকা উচিত। ঠিক আছে? তো যাই হোক, এখন আমাদের একদম সামনে পরীক্ষা, তো এখন আমি এটার সাজেশন নিয়ে চলে এসেছি। এবার এই সাজেশনটাকে আমি দুটো পার্টে ডিভাইড করেছি। এই দুটো পার্টে যদি তোমরা এই চ্যাপ্টারটাকে পড়ো, তাহলে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। ফার্স্ট পার্টে কি আছে? ফার্স্ট পার্টে একদম বেসিক্স যেগুলো রয়েছে, বা আমাদের যে ক্রোমোজোম রিলেটেড যে বিভিন্ন তথ্যগুলো রয়েছে, কোন কোন আমাদের কোষীয় অঙ্গাণুগুলো কোষ বিভাজনে কাজ করে সেগুলো রয়েছে। আর সেকেন্ড পার্টে কি আছে? সেকেন্ড পার্টে মেইনলি আমাদের ডিভিশনের কথাগুলো রয়েছে, যেরকম মাইটোসিস, মাইটোসিসের বিভিন্ন বৈশিষ্ট্য, মাইটোসিসে কোন কাজটা কিভাবে হচ্ছে, মিওসিসের ক্ষেত্রে কি কি হচ্ছে, মিওসিসের কোন দশায় কি হচ্ছে। যদি একটা কথা একদম স্পেসিফিক্যালি বলে দিই, দেখো মিওসিস অনেক ডিটেলস একটা জিনিস, ঠিক আছে? মিওসিসের উপর 1.5-2 ঘন্টা নিয়ে কিন্তু তোমরা যখন 11-12-এ উঠবে তখন কিন্তু তোমাদেরকে পড়ানো হবে। বাট এই মুহূর্তে আমাদের ক্লাস 10-এর সিলেবাসে কিন্তু মিওসিস একদম সামান্য পরিমাণে থাকে। মিওসিসের মধ্যে আমাদের দুটো আলাদা আলাদা করে পার্ট থাকে, একটা মিওসিস 1, একটা মিওসিস 2। সেই মিওসিস 1 এর মধ্যে যে প্রোফেজ 1 আছে, তার মধ্যে কিন্তু আরো ভাগ থাকে। ঠিক আছে? লেপ্টোটিন, জাইগোটিন, এরকম ভাবে অনেকগুলো ভাগ থাকে। ঠিক আছে? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এতগুলো ভাগ থাকে। কিন্তু তোমরা কিন্তু এই ভাগগুলো পড়বে না, কারণ এই ভাগগুলো তোমাদের এখন সিলেবাসে নেই। কখন থাকবে? যখন তোমরা ক্লাস 11-এ উঠে পড়াশোনা করবে। ঠিক আছে? তাই এখন আমাদেরকে যতটা সিলেবাসে দেওয়া আছে ততটার মধ্যে স্টিক থেকে কিন্তু আমাদেরকে পড়তে হবে। তো চলো বেশি দেরি না করে আমাদের এই যে সেশনটা সেটা শুরু করা যাক। আমি একদম কম টাইমের মধ্যে যে পার্টগুলো একদম বোঝার দরকার সেই পার্টগুলো বলে দেবো। অ্যান্সার সব করা রয়েছে। পিডিএফ তুমি টেলিগ্রামে পেয়ে যাবে, তো টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে টেলিগ্রামে জয়েন করো, আর সেখান থেকে এই পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে। সেই পিডিএফটা ডাউনলোড করে সেখান থেকে পড়াশোনাগুলো চালিয়ে ফেলো। ঠিক আছে? যে কটা কোশ্চেন দিয়েছি এই কটা কোশ্চেন যদি পড়ে ফেলো, তাহলে এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের আসবে না। তো আমি ডিরেক্টলি অ্যান্সারসে চলে যাচ্ছি। দেখো, প্রথমে আমাদেরকে বলবে যে কোষ বিভাজন কি। দেখো, আমরা যখন আমাদের প্রথম কি হয়, একটা শুক্রাণু আসে কি আমাদের বাবার তরফ থেকে, আর একটা কি আমাদের ডিম্বাণু আসে আমাদের মায়ের তরফ থেকে। তাহলে এই একটা কোষ, এই একটা কোষ, দুটো কোষের মিলন ঘটে। এই মিলন ঘটার প্রক্রিয়াকে কি বলে? মিলন ঘটার প্রক্রিয়াকে বলে আমাদের নিষেক। তাহলে একটা শুক্রাণু, একটা ডিম্বাণু পরস্পর নিষেক প্রক্রিয়ায় মিলিত হয়। মিলিত হলে একটা কোষ তৈরি করে, যাকে বলি কি? যাকে বলি হচ্ছে আমরা জাইগোট। এইবার এই জাইগোট কিন্তু ধীরে ধীরে বড় হয়, সে পরিণতি পায়। ঠিক আছে? তার বিভিন্ন কি বিভাজন ঘটে কোষগুলোর, সেই কোষগুলো বিভাজিত হয়ে সে কিন্তু বৃদ্ধি লাভ করে, পরিণতি লাভ করে, করলে ফাইনালি কিন্তু একটা ভ্রূণ তৈরি করে। ভ্রূণ থেকে ফার্দার আমাদের একটা কি জীবদেহ তৈরি হয়। ঠিক আছে? তাহলে একটা মাত্র কোষ জাইগোট, সেখান থেকে একটা ভ্রূণ তৈরি হলো, সেই ভ্রূণ থেকে আমাদের সৃষ্টি হলো। তাহলে একটা কোষ, সেখান থেকে হাত, পা, মাথা, চোখ, কান, নাক সমস্ত কিছু তৈরি হয়ে গেল। তাহলে এটা কিসের মাধ্যমে হতে পারলো? এটা তৈরি হতে পারলো কিন্তু আমাদের কোষ বিভাজনের মাধ্যমে। তার মানে নিশ্চয়ই একটা কোষ থেকে দুটো কোষ, দুটোর থেকে চারটে কোষ, চারটের থেকে আটটা কোষ, এরকম ভাবে কিন্তু অনেকগুলো কোষের বিভাজন ঘটেছে। তাহলে এই যে আমাদের কোষের বিভাজন, এটাকেই আমরা কি বলে থাকি? আমাদের সেল ডিভিশন বা কোষ বিভাজন। ঠিক আছে? আবার ভাবো যে তোমার হাত থেকে কোথাও কেটে গেল, কিছুদিন পরে দেখবি সেই জায়গাটা আবার নতুন করে চামড়া গজিয়ে যায়। তাহলে ওই যে আমাদের কোষগুলো মারা গেল বা কোষগুলো ধ্বংস হয়ে গেল, সেই কোষগুলো আবার নতুন করে তৈরি হলো কি করে? একই আনসার, কোষ বিভাজন। তাহলে আমাদের বৃদ্ধি, আমাদের ক্ষয়পূরণ, বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে তাদের প্রজনন, তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু নিয়ন্ত্রণ হবে কিসের মাধ্যমে? আমাদের কোষ বিভাজনের মাধ্যমে। আবার একইভাবে আমরা এই যে শুক্রাণু ডিম্বাণু দেখছি, এই শুক্রাণু ডিম্বাণুও কিন্তু একটা বিশেষ কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয়, যেটার পদ্ধতিকে আমরা বলি স্পারমেটোজেনেসিস এবং কি আমাদের ওজেনেসিস। কিন্তু যে কোষ বিভাজনটা ও ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে কোষ বিভাজনটাকে আমরা কি বলি? তাকে বলবো আমরা মিওসিস। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আমাদের এই যে শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদন পদ্ধতি, সেখানে আমাদের কোন কোষ বিভাজনটা কাজ করে? সেখানে কোষ বিভাজন কাজ করে আমাদের মিওসিস। ঠিক আছে? আচ্ছা, তাহলে কোষ বিভাজন কি? কোষ বিভাজন হচ্ছে যে ধারাবাহিক জৈবনিক প্রক্রিয়ায় একটি পরিণত জনিত্রী কোষ, ঠিক আছে, ধরো এই একটা কোষ, এটাকে কি বলবো? জনিত্রী কোষ। সেটা বিভাজিত হয়ে দুই বা ততোধিক সমপ্রকৃতি সম্পন্ন অপত্য কোষ সৃষ্টি করে, তাকে বলে কি? কোষ বিভাজন। তাহলে ধরো এই কোষটা নিজের মতো আরো দুটো কোষ তৈরি করলো। ঠিক আছে? আমরা জানি যে আমাদের একজন বিজ্ঞানী ছিলেন রুডল্ফ ভার্চু, তিনি বলেছিলেন যে অল সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, অর্থাৎ প্রত্যেকটা কোষ তার আগে থাকা কোনো না কোনো কোষ থেকেই কিন্তু উৎপত্তি লাভ করে। তাহলে দেখো, এই যে আমাদের দুটো কোষ, সেই দুটো কোষ তৈরি হলো কিসের থেকে? আগে
থাকা কোনো একটা কোষ থেকে, তাহলে এই যে আগে থাকা কোষ তাকে আমরা কি বলি, তাকে বলি আমরা জনিত্রী কোষ বা আমাদের কি প্যারেন্ট সেল, যার থেকে জন্ম লাভ করলো। আর এই যে দুটো আমাদের কোষ তৈরি হলো তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি অপত্য কোষ বা ডটার সেল, মানে যে কোষগুলো আমাদের তৈরি হলো। ঠিক আছে, এইবার আমাকে একটা কথা বলো, তোমরা এখন কিসের জন্য পড়ছো? মাধ্যমিক 2027-এর জন্য পড়ছো। তা মাধ্যমিক কত দিনে হবে? মাধ্যমিক হবে হার্ডলি আমাদের 10 দিনের মধ্যে। তাহলে 10 দিন হচ্ছে আমাদের মাধ্যমিক। কিন্তু 10 দিন কি তোমাদের পড়াশোনা করতে হয়? না। তোমরা কিন্তু এই 10 দিনের প্রিপারেশনের জন্য প্রায় 10 থেকে 12 মাস কিন্তু প্রিপারেশন করছো। তার মানে তুমি একটা কথা ভাবো যে এখানে তোমার আসল উদ্দেশ্য কি, তোমার আসল লক্ষ্য কি? তোমার আসল লক্ষ্য হচ্ছে এই 10টা দিন, অর্থাৎ আমাদের পরীক্ষাটা দেওয়া, পরীক্ষা দিয়ে সেখান থেকে একটা মার্কস পাওয়া এবং লাইফে প্রসিড করা। তাহলে এই মাধ্যমিকটা কিন্তু তোমার ফাইনাল ডেস্টিনেশন। কিন্তু তার জন্য কিন্তু তোমাকে প্রস্তুতি করতে হচ্ছে তার থেকে অনেক বেশি সময়, অর্থাৎ প্রায় 90% টাইম কিন্তু আমরা আমাদের জীবনে প্রস্তুতি করি এবং 10% টাইমে কিন্তু আমরা যে জিনিসটার জন্য প্রস্তুতি করি সেটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ হয়। ঠিক আমাদের কোষ বিভাজনের ক্ষেত্রেও কিন্তু তাই হয়। আমাদের কোষ বিভাজন সেটাই তো আমাদের আসল লক্ষ্য, যে একটা কোষ থেকে আমি দুটো বা আমাদের কি তার থেকে বেশি আমি কি কোষ তৈরি করবো। ঠিক আছে, মিয়োসিস যখন পড়বো তখন দেখাবো যে আমরা 4টে কোষ তৈরি করছি। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা এই যে একটা কোষ থেকে নতুন কোষ তৈরি করছি সেটা কি আমাদের বিভাজন। তাহলে এই বিভাজনটা আমাদের মূল উদ্দেশ্য। তাহলে এই বিভাজনটা করার জন্য আগে কিন্তু আমাকে কি করতে হয়, প্রস্তুতি করতে হয়। আর সেই যে প্রস্তুতির একটা পর্ব, সেই প্রস্তুতির পর্বকে আমরা কি বলে থাকি, সেই প্রস্তুতির পর্বকে আমরা বলে থাকি ইন্টারফেস। এবং এটাই কিন্তু আমাদের 90% টাইম টেক পার্ট করে নেয়। ঠিক আছে, তার মানে বেশিরভাগ সময় কিন্তু আমাদের লেগে যায় কোষ বিভাজনের প্রস্তুতিতে। তারপর হয় হচ্ছে আমাদের মাইটোটিক ফেজ, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বিভাজনটা হয়, কিন্তু সেটা কিন্তু আমাদের মাত্র 10% সময় নেয়। বোঝা গেল আমার কথাটা? তাহলে ধরে নাও যে আমাদের একটা ত্বক কোষ প্রত্যেক দিন কিন্তু সে নতুন নতুন করে বিভাজিত হচ্ছে, নতুন নতুন করে মারা যাচ্ছে, নতুন নতুন করে তৈরি হচ্ছে। কেন আমরা বুঝতে পারছি না? কারণ এগুলো মাইক্রোস্কোপিক লেভেলে হচ্ছে, আণুবীক্ষণিক লেভেলে হচ্ছে। ঠিক আছে, তার মানে প্রত্যেক 23 ঘন্টার কাছাকাছি সময়ে কিন্তু সেই যে কোষটা বিভাজিত হবে তার প্রস্তুতি করছে। আর মাত্র 1 ঘন্টার মধ্যে মধ্যে কিন্তু তার বিভাজনটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে এই যে একটা ধারাবাহিক আমাদের চক্র, তাকেই আমরা কি বলবো, কোষ চক্র। তার মানে একটা কোষ বিভাজন ঘটবে, সেই কোষ বিভাজন ঘটানোর জন্য প্রস্তুতি করতে হবে, তারপর বিভাজন ঘটবে, আবার প্রস্তুতি হবে, আবার বিভাজন ঘটবে, আবার প্রস্তুতি হবে, আবার বিভাজন ঘটবে। এই যে একটা সাইকেল চলছে, এই সাইকেলটাকে আমরা কি বলে থাকি, আমাদের কোষ চক্র বলে থাকি। তাহলে একটা কোষের সৃষ্টি, তার বৃদ্ধি এবং পুনরায় বিভাজনের জন্য নতুন কোষের যে আমাদের ধারাবাহিক চক্রকার একটা ঘটনা প্রবাহ, তাকে আমরা বলে থাকি কি, আমাদের কোষ চক্র। বোঝা গেল? তাহলে এগুলো কি আমাদের বেসিক কিছু ডেফিনেশন, যেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে। তারপর কে আবিষ্কার করেছিল না করেছিল এগুলো তোমাদের পড়ার জিনিস, আমি আর বলছি না। আচ্ছা, কোষ বিভাজনের প্রয়োজনীয়তা কি? আমি যে তখন বলছিলাম আমাদের বৃদ্ধির জন্য লাগতে পারে। যেমন আমরা কি একটা জাইগোট থেকে শুরু করে আজ কিন্তু একটা পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়েছি, তাহলে এটা আমাদের কোষ বিভাজনের জন্যই কিন্তু সম্ভবপর হতে পারলো। ক্ষয় পূরণ, ওই যে যেরকম বললাম, কোনো আঘাতপ্রাপ্ত স্থান বা ক্ষত স্থানে আমাদের যে কোষগুলো মারা গেল বা ক্ষতিগ্রস্ত হলো, সেই কোষটাকে আবার ঠিক করার জন্য কি আমাদের কোষ বিভাজন হলো। প্রজনন, যেমন এককোষী বিভিন্ন জীব রয়েছে, যেমন ধরো আমাদের এই একটা কি এককোষী জীব, তার মধ্যে এই ধরো আমাদের কি একটা নিউক্লিয়াস টাইপের রয়েছে। তাহলে এই নিউক্লিয়াসটা আর এই যে এটা ধরো এটা একটু বড় হয়ে গেলো, নিউক্লিয়াসটাও এরকম ভাবে ডিভাইড করার জন্য প্রিপেয়ার হলো। তারপর কি হলো, এটা দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু এই দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেল। তাহলে দেখো, এটা একটা এককোষী জীব ছিল, তার থেকে দুটো নতুন এককোষী জীব তৈরি হয়ে গেল। তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো আমাদের কি জনিত্রী জীব, মানে এর থেকে তৈরি হয়েছে। আর এই যারা তৈরি হলো এদেরকে কি বলবো, এদেরকে বলবো আমাদের কি অপত্য জীব। এইটা আমি কাদের জন্য দেখতে পাবো, এটা কি মানুষের জন্য দেখতে পাবো না, এটা আমরা দেখতে পাবো কি এককোষী বিভিন্ন নিম্ন শ্রেণীর জীবেদের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে আমাদের কিন্তু কোষ বিভাজনটাই বংশ বিস্তারের প্রধান একটা উপায়, যেরকম কি আমাদের অ্যামিবার দ্বিবিভাজন। এরপরে আমাদের জননের চ্যাপ্টার আছে, সেখানেও আমরা কি অ্যামিবার দ্বিবিভাজন করবো। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি বংশ করার বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখা। দেখো আমরা ওই যে বলছিলাম না মিওসিস কোষ বিভাজনের কথাটা, দেখো বেসিক্যালি ধরো তোমার বাবার কাছ থেকে একটা 2n আমাদের কি সেল আসলো, আর তোমার মায়ের কাছ থেকেও একটা 2n সেল আসলো। দেখো এখন 2n বা n এগুলো যদি না বুঝতে পারো, এরকম বুঝলে 2n মানে কি আমাদের ডিপ্লয়েড, যেখানে কি থাকে আমাদের ক্রোমোজোম গুলো পেয়ারে থাকে। এই আমাদের কি ক্রোমোজোম গুলো এরকম পেয়ারে পেয়ারে থাকে। তোমরা যারা এই চ্যাপ্টারটা আগে একবার হলেও অন্তত পড়েছো, তারা জানো যে আমাদের কি 23 জোড়া ক্রোমোজোম থাকে, অর্থাৎ আমাদের ক্রোমোজোম গুলো কি একদম পেয়ার পেয়ার থাকে। ঠিক আছে, অর্থাৎ এরা কিন্তু এরকম মিঙ্গেল মিঙ্গেল থাকে, কেউ কিন্তু সিঙ্গেল সিঙ্গেল থাকে না। ঠিক আছে, তাহলে এই দুটো যদি পরস্পর যুক্ত হতো তাহলে কি হয়ে যেত, ফোরেন হয়ে যেত না? তার মানে কি, এই যে আমাদের মায়ের তরফ থেকে আসলো কি, ধরে নাও আমাদের কি একটা ডিম্বাণু, মায়ের তরফ থেকে আসলো কি এটা একটা ডিম্বাণু, আর বাবার তরফ থেকে আসলো একটা এই শুক্রাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু যদি ওই টু এন হয়ে আসতো, তাহলে যে আমাদের তৈরি হচ্ছে, যে জাইগোটটা তৈরি হচ্ছে, সেই জাইগোট তো আমাদের কি হয়ে যেত, ফোরেন হয়ে যেত। তা ফোরেন কি সাস্টেন করতে পারবে? পারবে না। তাহলে তো এটা মানুষের বাচ্চাই হলো না। তাহলে দুটো মানুষের তরফ থেকে যে আমাদের কি হচ্ছে জনন কোষগুলো আসছে, তারা মিলিত হয়ে কিন্তু একটা মানুষের বাচ্চাই তৈরি করতে পারবে না, এরকম কেস হয়ে যেত। তাই জন্য কি হতে হবে, আমাদের এই যে 2n কোষগুলো আছে সেগুলো মিওসিসের মাধ্যমে আমাদের হ্রাস পেয়ে যাবে সংখ্যায়, এবং আমাদের কি হবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে n হয়ে গেল। তার মানে এখন আমাদের শুক্রাণুটা কি হলো, আমাদের n হলো, এবং আমাদের যে ডিম্বাণু আছে সেই ডিম্বাণুটাও কিন্তু আমাদের n হয়ে গেল। এখন যদি এই দুটো n মিলিত হয়, তাহলে কিন্তু আমাদের যে জাইগোট তৈরি হবে সেটা কি হবে, আমাদের 2n হয়ে যাবে।
তাহলে এখন কি আমাদের জাইগোটটা সাস্টেন করতে পারবে? পারবে। এখান থেকে কিন্তু আমাদের একটা মানুষের বাচ্চা তৈরি হতে পারবে? পারবে। তার মানে কি আমাদের এই ক্ষেত্রে কিন্তু মিওসিসের দরকার ছিল, যাতে আমাদের কিন্তু ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। এবং সবসময় মনে রাখবে যে যেকোনো একটা নির্দিষ্ট প্রজাতির জন্য তার ক্রোমোজোম সংখ্যা কিন্তু নির্দিষ্ট হয়। অর্থাৎ মানুষের যদি 46টা ক্রোমোজোম থাকে, মানুষের কিন্তু কখনো আমাদের কি হতে পারবে না, তার কিন্তু 20টা ক্রোমোজোম হতে পারবে না। ঠিক আছে? প্রত্যেকটা প্রজাতির কিন্তু ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপর কি, এরপর আমাদেরকে বলছে ক্রোমোজোম আর ক্রোমাটিনের মধ্যে পার্থক্য দেখো। দেখো, ক্রোমোজোম আর ক্রোমাটিন একই জিনিস, তার বিভিন্ন আলাদা আলাদা রূপ। কিসের ভিত্তিতে? তার সংকোচনের ভিত্তিতে। ঠিক আছে? সে কিরকম ভাবে পাক খেয়ে রয়েছে। দেখো, বেসিক্যালি আমাদের ডিএনএ, হিস্টোন প্রোটিন, ঠিক আছে, সাথে অন্যান্য বেশ কিছু প্রোটিন ফোটিন, এই সমস্ত জিনিসগুলো মিলিয়ে, মানে যেটাকে আমরা নন হিস্টোন প্রোটিন বলবো, পরে ডিটেলস আমরা পড়বো এগুলো সমস্ত জিনিস। তাহলে সেইগুলো মিলিয়ে বলতে পারো যে তারা যখন আলগা ভাবে রয়েছে, তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি কি আমাদের ক্রোমাটিন। এরা কি আছে? আলগা ভাবে রয়েছে। অর্থাৎ এটা কিন্তু একটা আনকয়েলড স্ট্রাকচার। এটা কি? এটা একটা আমাদের আনকয়েলড স্ট্রাকচার। অর্থাৎ এটা কিন্তু এখনো কোনো সেরকম সুনির্দিষ্ট পাককে সুনির্দিষ্ট একটা আকার ধারণ করেনি। এইবার কি হবে? ধীরে ধীরে এটা কিন্তু আমাদের কয়েলড হয়ে যাবে। কয়েলড হয়ে গিয়ে আমাদের ঘনীভূত হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে কি হলো? এখানে এই জিনিসটাই কিন্তু আমাদের পাককে এরকম ভাবে ঘনীভূত হয়ে গেল, কয়েলড হয়ে গেল। তাহলে এটা কি? এটা আমাদের কয়েলড কনডেন্স স্ট্রাকচার। ঠিক আছে? কনডেন্স স্ট্রাকচার। এখন একে আমি কি বলবো? এখন একে আমি বলবো ক্রোমোজোম। এখন একে আমরা বলবো কি? ক্রোমোজোম। ভাবো তোমার কাছে অনেকগুলো সুতো র্যান্ডম ভাবে ছিটিয়ে রয়েছে। ঠিক আছে? তাহলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলো সুতো। তাহলে তখন আমরা তাকে কি বলবো? ক্রোমাটিন। এবার এই সুতোগুলো আমাদের হাওয়ায় এক জায়গায় গোটো গোটো হয়ে গেল, তখন তাকে কি বলবো? ক্রোমাটিন তন্তু। এইবার এই ক্রোমাটিন তন্তুটা আবার যদি আমি একটা কি করি, কাঠিমের অ্যারাউন্ডে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে সুনির্দিষ্ট একটা দণ্ডাকার অংশ তৈরি করি, একটা দণ্ডাকার কিন্তু স্ট্রাকচার তৈরি করি, যার একটা নির্দিষ্ট শেপ আছে, যাকে আমি মাইক্রোস্কোপের নিচে তুলনামূলক কিন্তু স্পষ্ট দেখতে পাবো, যার একটা এক্সিস্টেন্স আমি বুঝতে পারবো, তখন তাকে আমরা বলে থাকি কি? আমাদের ক্রোমোজোম। বোঝা গেল এই জিনিসটা? তার মানে ক্রোমাটিন দিয়েই কিন্তু আমাদের ক্রোমোজোম তৈরি হচ্ছে, বা ক্রোমাটিনটাই কিন্তু আমাদের ক্রোমোজোম। শুধুমাত্র এদের যে কয়েল, মানে এর যে পাক, সেই পাকের উপর কিন্তু নির্ভর করছে যে আমি কখন কাকে কি নাম দেবো। যদি এটা এরকম আনকয়েলড স্ট্রাকচার থাকে, যখন এরা জাস্ট এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তখন আমি তাকে বলছি কি? ক্রোমাটিন। এই ক্রোমাটিন কি দিয়ে তৈরি হয়? ক্রোমাটিন বেসিক্যালি একটা ডিএনএ এর জালিকা, যে জালিকার মধ্যে কি ওই ডিএনএ এর সাথে বেশ কিছু হিস্টোন প্রোটিন রয়েছে, সেই হিস্টোন প্রোটিনের অক্টামার তৈরি হচ্ছে, ওখানে নিউক্লিওজোম তৈরি হচ্ছে। তাহলে এই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদের ওই ক্রোমাটিনের একটা এরকম জিনিস তৈরি হচ্ছে। সেই ক্রোমাটিনটাই কিন্তু এবার পাকখে ঘনীভূত হয়ে সেটা আমাদের ক্রোমোজোম তৈরি করছে। বোঝা গেল? কেন এটা এরকম ক্রোমোজোম হতে হলো? যাতে এটা একটা সুনির্দিষ্ট শেপে আসতে পারে, আর এই সুনির্দিষ্ট শেপটা আসলে পরবর্তীকালে কিন্তু আমি এর ডিভাইডেশনটা সহজে করতে পারি। যদি এরকম সুতো ফুতোগুলো থাকে, এই সুতোগুলোকে কি আমি একদম সমানভাবে সহজে আমি কি দুই ভাগ করতে পারবো? পারবো না। কিন্তু এটা যদি এরকম একটা পারফেক্ট শেপে আসে, তখন এটাকে আমি স্প্লিট করে আধা আধা করতে পারবো দুটো নতুন নতুন কোষে। কেন দরকার? কারণ আমরা জানি যে এই একটা আমাদের কোষ, সেই কোষটাকে কি করতে হবে? আমাকে দুই ভাগ করতে হবে, করে দুটো কোষ অন্তত আমাকে তৈরি করতে হবে। তাহলে এই যে আমাদের দুটো কোষ তৈরি হচ্ছে আমাদের, তাহলে এইখানে যে জেনেটিক ম্যাটেরিয়াল গুলো রয়েছে, সেটাও তো নিশ্চয়ই আমাদের আধা আধা করে দিতে হবে এই দুই জায়গাতে। তাহলে সেটা করার জন্যই কিন্তু আমরা এরকম কয়েল স্ট্রাকচার বানাই কি? আমাদের ক্রোমাটিন থেকে ক্রোমোজোমের নামে। বোঝা গেল? তাহলে এটাই কিন্তু হয়ে গেল আমাদের কি? ক্রোমোজোম এবং ক্রোমাটিনের মধ্যে পার্থক্য। তো এটা একবার পড়ে নিতে পারবে, আর কিছুই না এরকম। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি? তারপর আমাদের বলছে ক্রোমোজোমের সংজ্ঞা দাও। এবার দেখো, এই ক্রোমোজোমটা আমি কাদের জন্য মেজরলি বলছি? আমাদের ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে বলছি। তো এটা কোথায় থাকে? দেখো, আমি এই যে ডিএনএ ফিএনএ এর কথাগুলো বলছি, এগুলো কি বেসিক্যালি আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল। এই জেনেটিক ম্যাটেরিয়াল গুলো কোথায় থাকে? আমাদের যে কোষের একদম সেন্টারে কি থাকে? আমাদের নিউক্লিয়াস থাকে। ওই নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয় জালিকা। ওই যে ক্রোমাটিন গুলো, সেগুলোই পেঁচিয়ে পেঁচিয়ে একদম কেমন ভাবে সব ছড়িয়ে একগুচ্ছ হয়ে একটা নেটওয়ার্কের মতো জিনিস তৈরি করে। তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি হচ্ছে আমাদের নিউক্লিয়ার রেটিকুলার। ঠিক আছে? তো এই যে আমাদের নিউক্লিয় জালিকা আছে, বা বলো ধরো এটাকে আমি ক্রোমাটিন তন্তু বলছি। ঠিক আছে? তো তার থেকে আমাদের কি হচ্ছে? বিভিন্ন নিউক্লিয় প্রোটিন, যেমন কি আমাদের হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, সেগুলোর সাহায্যে কিন্তু এটা একটা দণ্ডাকার সুতোর মতো ঘনীভূত অংশ তৈরি করছে, যাকে আমরা কি বলছি? ক্রোমোজোম। এবার এই ঘনীভূত অংশটা কি করছে? আমাদের জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করছে, এবং কোষ বিভাজনের সময় কিন্তু এটা স্পষ্টভাবে আমাদের দৃশ্যমান হয়। আমাদের কোষ বিভাজনের সময় যখন প্রোফেজ ফেজটা আসে, তখন এই প্রোফেজ দশায় গেলে আমাদের যে ক্রোমোজোমটা রয়েছে, সেই ক্রোমোজোমটা কিন্তু প্রথমবারের জন্য আমাদের যে লাইট মাইক্রোস্কোপ আছে, সেই লাইট মাইক্রোস্কোপে কিন্তু ভালো করে দেখা যায়। এইবার ধীরে ধীরে যখন সেটা আবার মেটাফেজ স্টেটে আসে, তখন মেটাফেজ স্টেট মানে মনে রাখবে মেটা থেকে মোটা। তার মানে ক্রোমোজোমটা আমাদের মোটা হয়, সব থেকে ভালোভাবে দেখা যায়। তাহলে একদম স্পষ্টভাবে দেখতে পাই আমরা কি? মেটাফেজ দশাতে। ঠিক আছে? তাহলে তখন আমরা ভালো করে কিন্তু ক্রোমোজোমকে স্টাডি করতে পারি। তো যাই হোক, এই জিনিসগুলো হচ্ছে কি? আমাদের ক্রোমোজোমের বিভিন্ন বৈশিষ্ট্য। তা সেগুলোকেই একত্রিত করে দাও, তাহলে কি এর সংজ্ঞাটা হয়ে যাবে। ঠিক আছে?
আচ্ছা, তাহলে এই যে ক্রোমোজোমটা সেটা কি আমাদের আবার প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ এবং বিবর্তনে কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। এটা একটা লাইন মেনশন করে দেবে, তাহলে কি তোমার সংজ্ঞাটা একদম কম্প্যাক্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর আমাদেরকে বলছে যে ক্রোমোজোম কিভাবে তৈরি হয় সেটা ব্যাখ্যা করো। দেখো বেসিক্যালি আমি তোমাকে ওই যে কি বললাম, যে আমাদের কি নিউক্লিওজোম তৈরি করতে হয়, তো সেটা কিসের মাধ্যমে হয়? দেখো আমাদের ডিএনএ আছে। ডিএনএ মানে এরকম ভাবো যে লম্বা লম্বা কিছু সুতো, ঠিক আছে? এইবার এই সুতোগুলো কি হয়, অনেক বড় বড় হয়, ঠিক আছে? প্রায় 2 মিটার লম্বা হতে পারে, ঠিক আছে? প্রায় 2 মিটার কিন্তু আমাদের লম্বা হতে পারে। তা এত বড় 2 মিটার মানে বুঝতে পারছো কতটা বড়? সেটা থাকছে তোমার কোষ, যেটা কিন্তু একটা আণুবীক্ষণিক আমাদের কি মানে কি বলবো, আণুবীক্ষণিক স্তরে থাকছে, মানে যেটা তোমাকে মাইক্রোস্কোপের নিচে দেখতে হচ্ছে, এত ছোট। তার মধ্যে এত লম্বা একটা জিনিস আমাকে রাখতে হবে, তাহলে কি করে রাখতে হবে? এটাকে পেঁচিয়ে পুচিয়ে রাখতে হবে। তাহলে ধরো যেমন কি একটা লাটাই, সেই লাটাইটাকে আমি কি করতে হয়, ওর মধ্যে অনেক সুতো থাকে, ওই সুতোগুলো কি ডিএনএ। এবার এই সুতোটাকে আমি কি করি, লাটাইয়ের মধ্যে ভালো করে পেঁচিয়ে দিই, যাতে এক জায়গায় অল্প জায়গার মধ্যে কিন্তু ও থাকতে পারে, ঠিক আছে? তাহলে সেরকম ভাবে আমি কি করি, ডিএনএ কে হিস্টোন প্রোটিনের অ্যারাউন্ডে কি করি, হিস্টোন প্রোটিনের একটা অক্টামার নিই, ঠিক আছে? এই ধরো আমাদের কি 4টে থাকলো, এর পিছনে আরো 4টে থাকলো, মোট কি আমাদের 8টা হিস্টোন প্রোটিন থাকলো। এদের অ্যারাউন্ডে আমি কি করি, ওই ডিএনএ সুতোকে পেঁচিয়ে দিই। তাহলে এই পেঁচিয়ে দিয়ে আমরা কি করি, একটা পুঁতির মালা তৈরি করি, যাকে আমরা কি বলি, যাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওজোম। এইবার ওই নিউক্লিওজোম গুলো কি করে, নিউক্লিওজোম গুলো আরো কুণ্ডলীকৃত হয়ে প্রায় 30 ন্যানোমিটার পুরু আমাদের ক্রোমাটিন তন্তু বা ফাইবার তৈরি করে। তাহলে আমাদের ওই যে ক্রোমাটিন ছিল, ওই ক্রোমাটিনটা কি আমাদের ওর মধ্যে নিউক্লিওজোম ছিল, ওই নিউক্লিওজোম গুলো সহ আমাদের যে ক্রোমাটিনটা রয়েছে, ওই ক্রোমাটিনটাই কিন্তু ধীরে ধীরে আরেকটু কুণ্ডলীকৃত হয়ে, ওই যে বললাম না সুতোগুলো আমাদের কি এখন ফ্যানের হাওয়াতে জট পাখি এক জায়গায় হয়ে একটু আমাদের কি একটু কুণ্ডলীকৃত হয়ে গেল, তখন আমরা তাকে বলি ক্রোমাটিন তন্তু বা আমাদের কি ক্রোমাটিন ফাইবার। এইবার সেটা আরো কুণ্ডলীকরণ হবে, যেটাকে আমরা বলে থাকি অনেক সময় সুপার কয়েলিং, এটাকে বলি হচ্ছে আমরা সুপার কয়েলিং, ঠিক আছে? কেন সুপার কয়েলিং বলি, কারণ এইবার আমাদের এই যে ক্রোমাটিন তন্তু আছে, এটা সব থেকে ভালোভাবে পাক খাবে। কখন পাক খাওয়া ভালোভাবে শুরু শুরু হয়, যখন আমাদের কোষ বিভাজনটা শুরু হচ্ছে। তাহলে কোষ বিভাজন শুরু হলে যখন আমাদের প্রোফেজ দশা থাকে, তখন এই ক্রোমাটিন তন্তুগুলো ধীরে ধীরে কি হয়, একদম কুণ্ডলীকৃত হয়ে আমাদের ক্রোমোজোম তৈরি হওয়া চালু হয়, ঠিক আছে? এবং এই ক্রোমাটিন তন্তুগুলো নন হিস্টোন প্রোটিনের সাহায্যে আরো ঘন এবং কুণ্ডলীকৃত হয়ে ক্রমান্বয়ে মোটা ও খাটো হয়। এই চূড়ান্ত ঘনীভূত রূপটাই হচ্ছে আমাদের কি ক্রোমোজোম। মেটাফেজ দশায় আমাদের এই ক্রোমোজোমটাকে কি সব থেকে মোটা এবং স্পষ্ট দেখা যায়। কিভাবে মনে রাখবে, মেটা থেকে আসছে মোটা, তার মানে মেটাতে মোটা ক্রোমোজোম পাওয়া যায়, ঠিক আছে? তাহলে তখনই কিন্তু আমরা ক্রোমোজোমকে সব থেকে ভালোভাবে স্টাডি করতে পারবো, কারণ তখন সব থেকে ভালোভাবে আমি আণুবীক্ষণিক যন্ত্রে তাকে দেখতে পাবো, ঠিক আছে? তো আমরা স্টেন করব, স্টেন করলে কি পাবো, যে আমাদের ক্রোমোজোম গুলোর যে মরফোলজি রয়েছে, সেই স্ট্রাকচার গুলো কিন্তু আমি ভালো করে দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদেরকে কি বলছে, জিন কি? দেখো জিন কিছুই না, এই যে আমাদের ডিএনএ গুলো রয়েছে, ঠিক আছে, ডিএনএ এর হেলিক্স স্ট্রাকচার হয়, সেই ডিএনএরই কিন্তু বিভিন্ন আমাদের লোকাসে, অর্থাৎ নির্দিষ্ট একটা পজিশনে কি থাকবে, আমাদের জিন থাকবে। তাহলে ধরো কি বলছি, আমি বলছি যে এখানে একটা জিন রয়েছে, এখানে জিন রয়েছে, এখানে জিন রয়েছে, এখানে জিন রয়েছে, ঠিক আছে? তার মানে আমাদের ডিএনএ এর মধ্যেই কি থাকে, আমাদের জিন থাকে। এবার এই জিনটা যেখানে থাকে, সেই জিনের জন্য তার যে অবস্থান, তাকে আমরা বলি হচ্ছে লোকাস। এই লোকাসের সংজ্ঞা তোমাকে এখন জিজ্ঞাসা করবে না, লোকাসের সংজ্ঞা তোমাকে জিজ্ঞাসা করবে বংশগতি চ্যাপ্টার থেকে, ঠিক আছে? কিন্তু আমি যদি তোমাকে একদম স্পেসিফিক্যালি বোঝাতে চাই, ভাবো যে তোমার নির্দিষ্ট একটা লোকেশন থাকে, তো যেমন ধরো তোমাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় থাকো, তাহলে তুমি বলবে যে আমার বাড়ি কলকাতার এই জায়গাতে এত নম্বর ওয়ার্ডের এই তৃতীয় বাড়িতে। তাহলে ওই যে তুমি বললে যে এই ওয়ার্ডের তৃতীয় বাড়ি, তাহলে নির্দিষ্ট একটা লোকেশন দিলে না, যে লোকেশনে আসলে আমি তোমাকে খুঁজে পাবো। তাহলে তোমার জন্য ওই যে লোকেশনটা, ওইটা তোমার লোকেশন। তেমনি ভাবে ধরো তুমি জিন, তাহলে তোমার জন্য তোমার যে থাকার জায়গাটা, ওই থাকার জায়গাটার যে মানে অ্যাড্রেসটা, সেটা হচ্ছে তার লোকাস। তাহলে তুমি যেটাকে লোকেশন বলছো, জিনের সাপেক্ষে তাকে আমরা লোকাস বলে থাকি। ইন শর্ট, জিনের লোকেশন হচ্ছে জিনের লোকাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে জিন হলো বংশগতির গঠনগত এবং কার্যগত একক। কোথায় থাকে, ডিএনএ এর মধ্যে থাকে। রাসায়নিকভাবে এটি ডিএনএ এর একটি নির্দিষ্ট অংশ, যা নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে এবং জীবের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্ধারণ করে। এই যে তোমার চুলের রং, এই যে তোমার বিভিন্ন বিভিন্ন তোমার যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু তোমার জিনের উপরেই নির্ধারণ হচ্ছে, ঠিক আছে? তোমার চুলের রং কেমন হবে, তোমার চোখের আইরিসের রং কেমন হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু ডিফাইন্ড হচ্ছে তোমার জিনের উপর। নির্দিষ্ট জিন নির্দিষ্ট একটা বৈশিষ্ট্যকে কিন্তু নিয়ন্ত্রণ করে। যেমন তোমার উচ্চতা কেমন হবে, তুমি কি লম্বা হবে নাকি তুমি খাটো হবে নাকি তুমি মাঝখানে হবে, তাহলে এরকম বিভিন্ন যে আমাদের বৈশিষ্ট্যগুলো আছে, প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু জিনের উপর নির্ভর করে। যে বৈশিষ্ট্যগুলো কিভাবে নির্ভর করবে, কিভাবে এক বংশ থেকে অন্য বংশে পাস করবে, সেগুলোই আমরা পড়বো পরবর্তীকালে আমাদের বংশগতিতে। তাহলে ধীরে ধীরে রিলেট করতে পারছো যে আমি কেন বললাম যে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের বাদবাকি চ্যাপ্টারগুলোর বেস রেডি করবে। তাই জন্য কিন্তু এই চ্যাপ্টার আমাদেরকে বুঝে পড়তে হবে ভালো করে। এই কারোর যদি এই চ্যাপ্টার কখনো উইক থেকে থাকে, তাহলে সেকেন্ড সামেটিভে মুভ করার আগে এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে আগে ক্লিয়ার করে নেবে। বেসিক যে সিম্পল টার্মস গুলো আছে, সেই টার্মস গুলো আগে ভালো করে বুঝে নেবে, ঠিক আছে?
আচ্ছা, অবস্থান কি? অবস্থান আমি বললাম যে ক্রোমোজোমের উপর একটি নির্দিষ্ট স্থানে রৈখিক সজ্জায় কিন্তু অবস্থান করে কি আমাদের জিন। আচ্ছা, ক্রোমোজোম কেন আমি বললাম? আমি বললাম ডিএনএ। ক্রোমোজোম মানে ক্রোমোজোম কোথা থেকে তৈরি হচ্ছে? ওই ডিএনএ এর যে কুণ্ডলীকরণ, সেই কুণ্ডলীকরণটাই তো ঘনীভূত হয়ে আমাদের ক্রোমোজোম তৈরি করলাম। তো তুমি ডিএনএ বলতে পারো বা এই ক্রোমোজোম বলতে পারো। তো সেখানেই নির্দিষ্ট আমাদের কি বিভিন্ন স্থানে স্থানে আমাদের কি থাকে? আমাদের জিন থাকে। আর ওই জিনের যে নির্দিষ্ট স্থান তাকে আমরা লোকাস বলে থাকি। ঠিক আছে? বাকি তোমরা পড়তে পারবে যে এক বংশ থেকে অন্য বংশে কি করে আমাদের এই বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে নিয়ে যায়, তাই একে আমরা বলে থাকি যে বংশগতির বিভিন্ন বৈশিষ্ট্যের ধারক এবং বাহক কি আমাদের জিন। ঠিক আছে? এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে, তো এগুলো একবার পড়ে নেবে। তারপর কি বলছে? তারপর বলছে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক লেখো। তো তুমি একটু আগেই বুঝতে পারলে যে আমাদের এই ডিএনএটাই কি হচ্ছে হিস্টোন প্রোটিনের অ্যারাউন্ড আমাদের কি কয়েল হয়ে আছে, কয়েল হয়ে সেগুলোই কিন্তু গোটো হয়ে আমাদের ক্রোমাটিন তৈরি করছে। ক্রোমাটিনটা কি হচ্ছে, তারপর সেটা ক্রোমাটিন তন্তু তৈরি করছে। সেই ক্রোমাটিন তন্তু আবার কি আমাদের সুপার কয়েলিং এর মাধ্যমে একদম কি হচ্ছে আমাদের ঘনীভূত হয়ে যাচ্ছে, ঘন হয়ে যাচ্ছে, হয়ে কিন্তু আমাদের ক্রোমোজোম তৈরি করছে। তাহলে ডিএনএ থেকে কি আমাদের ক্রোমোজোম তৈরি হচ্ছে, আবার এই ডিএনএ এর মধ্যে কি থাকে আমাদের জিন থাকে। তাহলে আমি কি বলবো? আমি বলবো যে কোষের নিউক্লিয়াসের মধ্যে এগুলো সব কোথায় হচ্ছে আমাদের কোষের নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে কিন্তু। তাহলে তার মধ্যে থাকে আমাদের ক্রোমোজোম। ক্রোমোজোম তৈরি হয় কি দীর্ঘ এবং অত্যন্ত কুণ্ডলীকৃত ডিএনএ অণু দিয়ে এবং প্রোটিন দিয়ে। প্রোটিন বলতে আমাদের হিস্টোন প্রোটিন অ্যান্ড নন হিস্টোন প্রোটিন। অর্থাৎ ক্রোমোজোমের মূল রাসায়নিক উপাদানটাই হচ্ছে আমাদের ডিএনএ। ডিএনএটা দিয়েই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কি ক্রোমোজোমটা তৈরি হচ্ছে। আবার এই ডিএনএ অণুর নির্দিষ্ট কার্যকরী অংশগুলি কোনো নির্দিষ্ট প্রোটিন তৈরির সংকেত বহন করে। আর এই ডিএনএ এর যে নির্দিষ্ট কার্যকরী অংশের কথা বলছি সেটাই কি, সেটাই হচ্ছে আমাদের কি জিন, তাকেই আমরা জিন বলে থাকি। অর্থাৎ আমি বলতে পারি যে ক্রোমোজোমের মধ্যে থাকে আমাদের ডিএনএ, ডিএনএ এর মধ্যে থাকে হচ্ছে আমাদের জিন। এই যে চিহ্নগুলো দেওয়া, এর মানেটা এরকম। ধরো এখানে এক্স লেখা আছে, এখানে ওয়াই লেখা আছে, তার মানে কি? তার মানে ওয়াই থাকে এক্স এর মধ্যে। এরকম ভাবে আমরা এটাকে পড়ি। ঠিক আছে? আচ্ছা, 11 যখন উঠবে তখন সেট অ্যান্ড রিলেশনের মধ্যেও তোমরা এটাকে দেখবে অঙ্ক চ্যাপ্টারে। ঠিক আছে? আচ্ছা, এখানে এরকম একটা ছবিও দেওয়া আছে, ছবিটা দেখতে পারো যে ক্রোমোজোম থেকে কি আমি এখান থেকে টেনে টেনে বার করছি, তাহলে কি একটা আমার ডিএনএ বেরোচ্ছে। ডিএনএ কি এরকম হেলিক্স স্ট্রাকচারে থাকে, আর এই ডিএনএ এর বিভিন্ন অংশে কি থাকবে আমাদের জিন থাকবে। ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে ডিএনএ কুণ্ডলীকরণের প্রয়োজনীয়তা কি। দেখো আমি ওই যে বলেছিলাম যে ডিএনএ কি, ডিএনএ প্রায় আমাদের 2 মিটার লম্বা। তাহলে এত আমাদের বড় একটা জিনিস, এত লম্বা একটা জিনিস, সেটাকে আমি একটা মাইক্রোস্কোপিক কোষ, সেই কোষেরও আবার নিউক্লিয়াস কতটা ছোট, তার মধ্যে কি করে রাখবো? সেটাকে রাখার জন্যই কিন্তু আমাদের কুণ্ডলীকরণ জরুরি। তো এটাই কিন্তু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট আমাদের কি পয়েন্ট, যে পয়েন্টের জন্য আমাদের ডিএনএ কুণ্ডলীকরণ প্রয়োজনীয়তা। বাদ বাকিগুলো পড়ে নিতে পারবে, এমন কিছু বোঝার এখানটা এর বাইরে নেই। ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে যে ক্রোমোজোমের ভৌত গঠনগুলোর পরিচয় দাও। দেখো এখান থেকে প্রত্যেক বছর ছবি আসে। ঠিক আছে? এইবার প্রত্যেক বছর ছবি আসে বলতে মানে অল্টারনেট বছরে, বা ধরো মানে যে বছর আগের বছর আসেনি তার পরের বছর আসার চান্সেস থাকে। বাট আমাদের এই যে মাধ্যমিক 2026 হলো, তাতে কিন্তু আমাদের ক্রোমোজোমের ছবি চলে এসেছে। তো এমন না যে ছবি কখনো রিপিট হয় না, বাট তার চান্সেস কিন্তু অনেক কম থাকে। চোখের ছবি কিন্তু একবার বোধহয় 16 এবং 17 সালে রিপিট হয়েছে। বাট আমাদের জেনারেলি স্কুলেও তোমাদের কখনো রিপিট হবে ভেবে কিন্তু মানে ছবি দেয় না। তাই ধরে চলো যে তোমাদেরও যে স্কুল থাকবে, স্কুলের যে পরীক্ষা হবে ফার্স্ট সামেটিভ, তাতে কিন্তু ক্রোমোজোমের ছবি তোমাদেরকে আঁকতে দেবে না। হ্যাঁ, যদি ছবি না আঁকতে দেয় তাহলে কি হবে? এর যে বিভিন্ন গঠনগুলো থাকবে এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ এসএকিউ কিন্তু আসার চান্সেস বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের ছবি কি কি করতে হবে? অক্ষি গোলকের ছবি করবে, মানে মানব চক্ষুর ছবি করবে। তারপর কি করবে? প্রতিবর্ত পথের ছবি করবে। এবং এই চ্যাপ্টারই মেটাফেজ এবং অ্যানাফেজ, এই দুটো থেকেই বেশি আমাদের ছবি দেয় কিন্তু সবসময়। ঠিক আছে? চাইলে 4টেই করে যাও, সেটাই সব থেকে সেফার হ্যান্ডে থাকে। বাট কিন্তু তার মধ্যে থেকেও আমাদের বেশি কোয়েশ্চেন আসে কোথা থেকে, মানে ছবি আঁকতে দেয় কোথা থেকে? আমাদের মেটাফেজ এবং অ্যানাফেজ থেকে। আমি তার জন্য ট্রিক্সও বলে দেবো যে কিভাবে মনে রাখতে হবে, যে কি কি আমাদের কম্পোনেন্ট দেখাতে হবে যখন আমি ছবিগুলো আঁকবো। ঠিক আছে? তো এগুলো খুবই সিম্পল জিনিস, একবার পড়লে বুঝতে পারবে। আমি এই পার্টটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই পার্টটায় অনেকের কি প্রবলেম থাকে। ক্রোমোনিমাটা দেখবে আমরা কি এরকম ভাবে ক্রোমোনিমাটাকে এঁকে দেখাবো। ঠিক আছে? নিচে ছবি দেওয়া আছে। এবার দেখো এখানে আমি মাঝ বরাবর এরকম বেশ কিছু অংশ দেখাচ্ছি। এই যে আমাদের মাঝ বরাবর এই যে আমাদের কি এরকম মোটা মোটা অংশ দেখাচ্ছি, যেগুলো পুঁতির মতো লাগছে, এই পুঁতির মতো অংশগুলোকে আমরা কি বলে থাকি? আমাদের ক্রোমোমিয়ার বলে থাকি। ক্রোমোমিয়ার কি? ক্রোমোজোমের গায়ে থাকা পুঁতির মতো ঘন দানাদার অংশ। ঠিক আছে? তাহলে এই যে আমি পুরো জিনিসটা আঁকলাম, এটা হচ্ছে আমাদের ক্রোমোনিমাটা। এই ক্রোমোনিমাটার এই যে মাঝ বরাবর এখানে কি হচ্ছে? বেশ কিছু ঘন পুঁতির মতো অংশ থাকছে। এই পুঁতির মতো অংশগুলোকে বলি আমরা ক্রোমোমিয়ার। আর এই পুঁতির ধরো দুটো পুঁতি রয়েছে, এর মাঝ বরাবর এই যে আমাদের অংশটা আসছে, এই মাঝ বরাবরের অংশটা তাহলে নিশ্চয়ই ঘন নয়, এটা পাতলা। তাহলে এই যে পাতলা আমাদের সংযোগকারী, এই সংযোগকারী পাতলা অংশটাকে আমরা বলে থাকি কি? ইন্টারক্রোমোমিয়ার। দুটো ক্রোমোমিয়ার, তার মাঝখানের অংশকে কি বলবো? ইন্টারক্রোমোমিয়ার। তাহলে ইন্টারক্রোমোমিয়ার আর ক্রোমোমিয়ার এখান থেকে একবার পড়ে নেবে। ঠিক আছে? তো এগুলো আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে কাইনেটোকোরও আমি একটু বলে দিচ্ছি।
দেখো আমরা ধরো এই একটা কি, এই হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম, ঠিক আছে। ধরুন এটা রেপ্লিকেশন হয়ে গেছে, এটা এখন সেল ডিভাইড করবে, ঠিক আছে। তো তখন আমাদের কি এরকম রেপ্লিকেশন হয়ে থাকে, একটা ক্রোমোজোম, এই ধরো একটা ক্রোমোজোম, তার রেপ্লিকেশন হয়েছে মানে তার একটা জেরক্স কপি এদিকে আবার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবার এটা যুক্ত আছে যে যে জায়গাটা দিয়ে, সেই জায়গাটা হচ্ছে কি আমাদের সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। এইবার এই সেন্ট্রোমিয়ারের নির্দিষ্ট অংশতে এসে কি যুক্ত হয়, আমাদের স্পিন্ডেল ফাইবার যুক্ত হবে। তাহলে দুই দিক দিয়ে আমাদের স্পিন্ডেল ফাইবার যুক্ত হচ্ছে। তো এই সেন্ট্রোমিয়ারের যে অংশে এসে আমাদের কি যুক্ত হলো, আমাদের স্পিন্ডেল ফাইবার যুক্ত হলো, সেই অংশটাকে আমরা বলি কি আমাদের কাইনেটোকোর। এ পাশেও দেখো এই যে আমাদের সবুজ কালারের কি স্পিন্ডেল ফাইবার এসে যুক্ত হয়েছে, তাহলে এই সেন্ট্রোমিয়ারের উপরে যে অংশটায় এসে আমাদের কি যুক্ত হলো, আমাদের স্পিন্ডেল ফাইবার যুক্ত হলো, তাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের কাইনেটোকোর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার এবং কাইনেটোকোরের মধ্যে কিন্তু আমাদের পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এনওআর এর ফুল ফর্মটা একবার পড়ে নেবে, এখান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, নিউক্লিয়াস না কিন্তু নিউক্লিওলার, ঠিক আছে। নিউক্লিয়াসের মধ্যে আবার যে নিউক্লিওলাস থাকে ওটা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের স্ট্যাট ক্রোমোজোম কাকে বলে একবার পড়ে নেবে, ফুল ফর্ম তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। তারপর বলছে যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ উল্লেখ করো। দেখো আমাদের যখন আমাদের কি হয়, যখন অ্যানাফেজ স্টেট থাকে, ঠিক আছে, অ্যানাফেজে কি হয় এরকম ভাবে মনে রাখবে, অ্যানা মানে কি আলাগ আলাগ, ঠিক আছে। অ্যানা তো এই যে এরকম অ্যানা, তো অ্যানা মানে মনে রাখবে আলাদা আলাদা, ঠিক আছে। আর রয়েছে না এই যে অ্যানা আছে, তো ওখান থেকে আলাদা মনে রাখবে বা আলাগ আলাগ মনে রাখবে, তাহলে আলাদা আলাদা হয়ে যাবে আমাদের ক্রোমোজোম গুলো। এবার যখন এটা আলাদা হতে যায় তখন ওরা কি হয়, ওই যে আমি যে সেন্ট্রোমিয়ার অবস্থানটা দেখালাম না, ওই সেন্ট্রোমিয়ারটা কি আমাদের স্প্লিট হয়ে যায়, তো সেখান থেকে কিন্তু এটা ভাগ হয়ে যাবে। তো এবার সেন্ট্রোমিয়ারটা আমাদের একদম কি শেষ প্রান্তে থাকতে পারে, একটু নিচে থাকতে পারে, আর একটু নিচে থাকতে পারে, বা আমাদের একদম মাঝ বরাবর থাকতে পারে। তার উপর নির্ভর করে কিন্তু এর বিভিন্ন আমাদের কি আকৃতি দেখতে পাচ্ছি। যেরকম এটা ধরো কি আমাদের আই আকৃতির দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা ধরো কি আমাদের কি কি দেওয়া আছে, দেখো আই আকৃতির ভি আকৃতির দেওয়া আছে এই দিকটায়, ঠিক আছে। তারপর আমাদের কি দিয়েছে, তারপর আমাদেরকে বলছে হচ্ছে এল আকৃতিটা, তো এল কোনটা দেখাচ্ছে, দেখো এইটা কিন্তু আমাদের এল দেখাচ্ছে, যদি আমি এটাকে এদিকে একটু সাইড করে দিই। তারপর এটা কি, এটা আমাদের জে এর মতো দেখাচ্ছে। তো এরকম দেখো বিভিন্ন আমাদের কিন্তু আকার হয়ে আছে। যেমন দেখো অ্যাক্রোসেন্ট্রিক কোনটা, সরি এইটাকে আমাদের কি এখানে অ্যাক্রোসেন্ট্রিক দেখিয়েছে, আর এটা কি, এটা আমাদের এল এর মতো লাগছে কি সাবমেটাসেন্ট্রিক, ঠিক আছে। তো এই যে আমাদের সাবমেটাসেন্ট্রিক কি আমাদের এল এর মতো দেখিয়েছে, ঠিক আছে। তো এরকম ভাবে কি আমাদের যদি ছবিটা নিচে একবার এঁকে দাও, তাহলে কিন্তু তোমাদের মার্কস পাওয়ার চান্সেসটা বেশি হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি বিভিন্ন রকমের ক্রোমোজোম, ঠিক আছে। আচ্ছা, কখন আমাদের এরকম ক্রোমোজোম উৎপত্তি ঘটে, যখন আমাদের কিন্তু অ্যানাফেজ দশা আসছে, ঠিক আছে। অ্যানাফেজ দশায় যখন আমাদের ক্রোমোজোম গুলোর স্প্লিটিং হয়, তারপর কিন্তু এই ক্রোমোজোম গুলোর আবির্ভাব ঘটে। সেখানে আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে কিন্তু আমি এই ক্রোমোজোম গুলোর ভাগ করেছি। তো এখানে ভিত্তিটা কিন্তু ইম্পর্টেন্ট, যে আমাদের ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ারের যে অবস্থান, সেই অবস্থানের ভিত্তিতে কিন্তু আমি এদের ভাগটা করেছি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের কি বলছে, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, এটাও বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখান থেকে একটা পার্ট আমি বলছি, যেটা আমি এখানে বলে দিচ্ছি। দেখো আমাদের ডিএনএ আর আরএনএ এর মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে আমাদের, সেই নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমাদের যে ডিএনএ আরএনএ থাকে, সেখান থেকে একটা কোয়েশ্চেন কিন্তু আমাদের বেশ ইম্পর্টেন্ট আসে, সেটা হচ্ছে যে এখানে আমাদের এই যে নাইট্রোজেন বেস গুলো রয়েছে, দেখো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএ এর ক্ষেত্রে সব ঠিক আছে, শুধু এই থাইমিনের জায়গায় কি থাকবে, ইউরাসিল থাকবে। তাহলে এখানে কি কি বলবো, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন কিন্তু থাকবে না। আর এখানে কি থাকবে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এজিসিটি, আর এখানে এজিসিইউ, এই কটা থাকবে আমাদের। এবার এইগুলো না আমাদের পরস্পর কি হয়, হাইড্রোজেন বন্ধন দিয়ে কিন্তু আমাদের যুক্ত থাকে। তো আমাদেরকে এখানে বলবে যে হাইড্রোজেন বন্ধন দিয়ে এই যে আমাদের যুক্ত বেস গুলো, তাদের মধ্যে কিরকম বন্ধন রয়েছে, সেটা আমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করে সবসময়, ঠিক আছে। তো এখানে সবসময় মাথায় রাখবে যে এখানে এ ডবল বন্ড টি হবে, ঠিক আছে। আর আমি যদি বলি যে আমাদের জি আর সি এর মধ্যে কি হয়, তাহলে জি ট্রিপল বন্ড সি থাকে, এটা কিন্তু তোমাদের বারবার পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে। আবার এই ক্ষেত্রে আমরা বলবো যে এ ডবল বন্ড ইউ থাকবে আর জি ট্রিপল বন্ড সি থাকবে। তো এইটা কিন্তু আমরা সবসময় মাথায় রাখবো, এই জিনিসগুলো কিন্তু আমাদের পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এইবার আরেকটা জিনিস মনে রাখবে যে এটা কিন্তু আমাদের ডাবল হেলিক্যাল স্ট্রাকচারে থাকে, আর এইটা কিন্তু আমাদের সিঙ্গেল স্ট্যান্ডার্ড থাকে, ঠিক আছে। এটা একতন্ত্রী হয়, আর এটা আমাদের কি হয়, এটা দ্বিতন্ত্রী হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এইবার এটাকে তোমাকে অনেক সময় বলতে পারে যে আমাদের এরকম শব্দ ছকের মাধ্যমে দেখো, বা তোমাকে লিখতে বলতে পারে, ঠিক আছে, বা এখান থেকে তোমাদের কি এমসিকিউ আসতে পারে। তো আমি তাই জন্য কিন্তু এটা পুরো প্রপার দিয়ে দিয়েছি, দেখো প্রথমে আমি লিখে দিয়েছি, তারপর কিন্তু আমি এটাকে এরকম একটা শব্দ ছক টাইপের করে দিয়েছি, ঠিক আছে। আমাদের ক্রোমোজোমের মধ্যে কি থাকে, আমাদের নিউক্লিক অ্যাসিড থাকে, ঠিক আছে, প্রায় 40% থাকে। তারপর কি থাকে, আমাদের প্রোটিন থাকে, যেটা প্রায় 60% থাকে। তাছাড়া সামান্য পরিমাণ কিন্তু আমাদের ধাতব আয়নও এখানে উপস্থিত থাকে, ঠিক আছে। ধাতব আয়ন আমাদের ক্যালসিয়াম প্লাস থাকতে পারে, বা আমাদের কি এমজি প্লাস থাকতে পারে, ঠিক আছে। তো ক্যালসিয়াম 2+, এমজি 2+, এগুলো আমাদের কি একদম সামান্য পরিমাণে থাকে, যেগুলো আমাদের ক্রোমোজোমের গঠনে কিন্তু সাহায্য করে থাকে। বাকি আমি যদি বলি নিউক্লিক অ্যাসিড, তাহলে প্রধানত আমাদের দু রকম থাকে, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, একটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডের ফুল ফর্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা আমি বলে দিলাম, আর শর্ট ফর্মটা হচ্ছে আমাদের কি ডিএনএ। একইভাবে আমাদের আরএনএ কি রাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা হচ্ছে আমাদের আরএনএ, ঠিক আছে।
আচ্ছা, আর আমাদের যদি প্রোটিন বলি তাহলে আমি ওই যে বলছিলাম না, হিস্টোন প্রোটিন, ওটা কি আমাদের ক্ষারীয় প্রোটিন, তাহলে সেটা থাকে। এবং আমাদের কি নন হিস্টোন প্রোটিন থাকে, ঠিক আছে। হিস্টোন প্রোটিন যেরকম কি আর্জিনিন, লাইসিন ইত্যাদি, এবং আমাদের যদি নন হিস্টোন প্রোটিন বলে তাহলে আমরা ট্রিপ্টোফ্যান, টাইরোসিন ইত্যাদি বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, বাকি এক্সাম্পল এগুলো আমাদের হয়ে যায় হিস্টোন প্রোটিনের মধ্যে, তো একবার দেখে নিতে পারো, বাট এই পার্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে না, মানে এক্সাম্পল চাই না সেরকম, ঠিক আছে। আচ্ছা, তো বাদ বাকি এখান থেকে পড়ে নেবে। আরএনএ কয় প্রকার ও কি কি, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাও একবার পড়ে যেতে পারো, কারণ অনেক স্কুলে দেখা যায় কি সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণ এরকম জায়গাতে দিয়ে দেয়। স্পেসিফিক্যালি আমাদের এমআরএনএ এর কিন্তু কাজ দেয়, ঠিক আছে, যে এমআরএনএ এর কাজটা কি, ঠিক আছে। ডিএনএ থেকে প্রোটিন তৈরির সংকেত বা বার্তা রাইবোজোমে বহন করে নিয়ে আসার কাজ হচ্ছে আমাদের এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার মানে কি, যে বার্তা বহন করে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদেরকে বলছে যে ক্রোমোজোম কয় প্রকার ও কি কি। দেখো আমাদের ক্রোমোজোম কয় প্রকার, একটা আমি বলছিলাম ওই অ্যানাফেজে যখন স্প্লিটিং হচ্ছে তখন সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে। বাকি যদি আমি বলি যে ক্রোমোজোম কয় প্রকার, তাহলে আমি দু প্রকারের বলতে পারি। একটা হচ্ছে আমাদের কি, যে কি কি বৈশিষ্ট্য সে নির্ধারণ করে, যেরকম কিছু ক্রোমোজোম আছে যেগুলো আমাদের দৈহিক বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করে, যেরকম আমাদের হাইট, যেরকম আমাদের কালার, ঠিক আছে। তো এরকম বিভিন্ন জিনিসগুলো কিন্তু সে নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা বলি হচ্ছে আমাদের দেহ ক্রোমোজোম বা অটোজোম। আরেকটা আমরা বলি মানে দেহ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোম, যাকে আমরা অটোজোম বলে থাকি। আরেকটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যালোজোম, অর্থাৎ সেক্স ক্রোমোজোম। এখানে সেক্স বলতে কি আমাদের লিঙ্গর কথা বোঝানো হচ্ছে, অর্থাৎ সে পুরুষ হবে নাকি সে স্ত্রী হবে। যেরকম আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের ক্ষেত্রে যদি 44+XY হয় তাহলে সে কি হবে, সে নিশ্চয়ই আমাদের পুরুষ হবে। আমি বলেছিলাম না যে আমাদের 46টা ক্রোমোজোম থাকে, তাহলে 44টা কি থাকে, 44টা আমাদের অটোজোম থাকে। এবং আমাদের যে XY দুটো হলো, তাহলে তাহলে দুটো আমাদের কি থাকে, দুটো আমাদের সেক্স ক্রোমোজোম থাকে, ঠিক আছে। 44টা আমাদের অটোজোম থাকলো, আর XY দুটো আমাদের কি সেক্স ক্রোমোজোম থাকলো, তাহলে সে আমাদের পুরুষ হয়ে জন্ম নেবে। এটাই যদি আমাদের 44-এর সাথে XX থাকে, তাহলে আমাদের 44টা অটোজোম আর দুটো কি আমাদের সেক্স ক্রোমোজোম, সেই দুটো যদি আমাদের থাকে তাহলে কিন্তু সে স্ত্রী লোক হবে, অর্থাৎ সে কিন্তু মেয়ে হয়ে জন্ম নেবে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের XX বা XY, এই এক্স এবং ওয়াই, এই ক্রোমোজোম গুলো কি করলো, তার লিঙ্গ নির্ধারণ করলো, তাই একে আমরা বলি হচ্ছে সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম, যেরকম হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই। বোঝা গেল। আচ্ছা, তো আমাদের মোট কতগুলো থাকে মানুষের জন্য অটোজোম, আমাদের থাকে 44, বা বলতে পারি আমরা 22 জোড়া। আর আমাদের যদি বলি সেক্স ক্রোমোজোম তাহলে বলবো দুটো বা এক জোড়া, কারণ এই প্রত্যেকটা ক্রোমোজোম কি থাকে, জোড়ায় জোড়ায় থাকে। যেরকম আমরা নার্ভস পড়েছিলাম না, সুষুম্না স্নায়ু, করটিক স্নায়ু সব জোড়ায় জোড়ায় বলছিলাম, 12 জোড়া 31 জোড়া, 12 জোড়া করটিক স্নায়ু, 31 জোড়া কি সুষুম্না স্নায়ু। এমনি ভাবে এখানে কি আমাদের ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকবে। যেহেতু জোড়ায় জোড়ায় থাকে তাই এদেরকে আমরা কি বলে থাকি, যে আমাদের যে কোষ সেই কোষটা কি আমাদের ডিপ্লয়েড কোষ হয়। কোনটা হ্যাপ্লয়েড কোষ হবে, সেটা হবে আমাদের জনন কোষ, যেটা আমাদের স্ত্রীদের জন্য কি হয় আমাদের ডিম্বাণু, এবং পুরুষদের জন্য হয় আমাদের কি শুক্রাণু, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যেটা কথা আমি বলছিলাম যে জনন কোষ, সেটাকেই আমরা বলি কি গ্যামেট। তাহলে এবার প্রশ্ন হচ্ছে হোমোগ্যামেট আর হেটারোগ্যামেট কি। দেখো আমি তাহলে বলছিলাম না পুরুষ হচ্ছে কি আমাদের এক্স ওয়াই আমাদের লিঙ্গ ধারণ করে থাকে, তাহলে এক্স ওয়াই এই যে ক্রোমোজোম গুলো থাকে, তো এই যে আমাদের সেক্স ক্রোমোজোম সেটা যদি আমাদের ভেঙে যায়, অর্থাৎ এটা আমাদের কি বলছি, যে এইখান থেকে আমি এই পুরুষের একটা কি শুক্রাণু তৈরি করতে চাইছি, তাহলে সেই শুক্রাণুর মধ্যে হয় এক্স থাকতে পারে নয় ওয়াই থাকতে পারে, তাহলে দুটো দুই রকমের হয়ে গেল না। যখন আলাদা আলাদা হয় তখন আমরা তাকে বলি হেটারো, তাহলে আমি তখন কি বলবো, যে এটা হচ্ছে এক প্রকার হেটারোগ্যামেট। তাহলে হেটারোগ্যামেট কখন বলবো, যখন কোনো জীব দুই রকম বিভিন্ন প্রকারের কিন্তু সেক্স ক্রোমোজোম যুক্ত গ্যামেট তৈরি করতে পারবে, যেটা যেটা কারা পারে, যেটা পারে পুরুষরা, কারণ তাদের দুই রকমের কিন্তু আমাদের সেক্স ক্রোমোজোম থাকে। কিন্তু এটাই যখন মহিলাদের জন্য বলবো তখন তো তার এক্স এক্স রয়েছে, তাহলে এ যখন ভেঙে যাবে তখন কিন্তু সে দুটো একই রকমের গ্যামেটে ভাঙতে পারবে, তাহলে সে কি করবে, একই রকমের কিন্তু গ্যামেট তৈরি করতে পারবে। আর একই রকম হলে তাকে আমরা বলি হচ্ছে কি হোমো, ঠিক আছে। তাহলে তোমার যদি কোনো বন্ধুকে তোমার মনে হয় যে তার সাথে কি তোমার খুব মিল রয়েছে, আমরা দুজন একই রকম, তাহলে তাকে কি বলতে পারো যে আমরা দুজন হোমো, ঠিক আছে। বলবে না তাহলে কিন্তু মার দেবে, ঠিক আছে। বাট এরকম ভাবে মনে রাখবে যে যখন একই তখন কি আমরা হোমো বলি, যখন আলাদা তখন কি আমি হেটারো বলি। আমি এরকম মজার জন্য কিছু কিছু জিনিস বলি যাতে তোমাদের সেই জিনিসগুলো মনে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হোমো কখন বলবো, যখন স্ত্রী লোকেদের কথা বলবো, যাদের কি একই রকমের আমাদের সেক্স ক্রোমোজোম রয়েছে, ফলত তারা যখন আমাদের কি জনন কোষ তৈরি করবে, গ্যামেট তৈরি করবে, তখন কিন্তু তারা একই প্রকারের সেক্স ক্রোমোজোম কিন্তু যুক্ত তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাও হয়ে গেল আমাদের। এরপর আমাদের বলছে যে মানুষের ক্রোমোজোম কি, তো আমি বলেই দিয়েছি যে 44টা আমাদের কি থাকে, অটোজোম থাকে, আর দুটো আমাদের কি থাকে, আমাদের সেক্স ক্রোমোজোম থাকে। পুরুষদের জন্য কি হয় 44A+XY, এ মানে কি অটোজোম। স্ত্রীদের ক্ষেত্রে 44A+XX, এ ফর অটোজোম, তার মানে 44টা অটোজোম প্লাস XX, এটা বোঝানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদেরকে বলছে কি একটি নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কেন ধ্রুবক থাকা প্রয়োজন। এটাকেই বলতে পারে যে একটি নির্দিষ্ট প্রজাতির ড্যাশ সংখ্যা ধ্রুবক, তাহলে তখন কি বলতে হবে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা দেখো, বেসিক্যালি ক্রোমোজোমের মধ্যে কি থাকছে আমাদের ডিএনএ, ডিএনএর উপর কি থাকছে আমাদের জিন, তাহলে ডিএনএ এর মধ্যে আমাদের যখন জিন থাকছে, আর ওই জিন কি করে আমাদের নির্দিষ্ট বেশিরভাগ কি সমস্ত বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে, তাই তো।
তাহলে প্রতিটি নির্দিষ্ট প্রজাতির জীবের বৈশিষ্ট্য তার যেহেতু জিনের উপর নির্ভরশীল থাকে, ক্রোমোজোমের সংখ্যা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে জিনগত ভারসাম্য নষ্ট হবে, তাহলে প্রজাতির কিন্তু অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। তাই জন্য কি আমাদের কিন্তু ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকতে হয়। এবার বেশ কিছু আমাদের কি জীবের ক্রোমোজোম সংখ্যা এখানে উল্লেখ করা আছে, সেগুলো একবার তোমরা রিড আউট করে নিও, ঠিক আছে? পরীক্ষায় আসতে পারে, বাট চান্সেস কম আছে। তারপর বলছে ক্রোমাটিন কয় প্রকার। এবার দেখো রঞ্জক ধারণ ক্ষমতা অর্থাৎ তার কালারিং কেমন হচ্ছে, আমরা যখন তাকে স্টেইন করছি তার উপর ভিত্তি করে আমরা ক্রোমাটিনকে দু রকম ভাগে ভাগ করতে পারি। ক্রোমাটিন মানে আমি যেগুলো বলছিলাম না, যেরকম সুতোর মতো অংশ, তাদেরকে আমরা কি দু রকমের ভাগ করতে পারি, ঠিক আছে? একটা কি আমাদের ইউক্রোমাটিন, একটা আমাদের হেটারোক্রোমাটিন। এর বেসিক আমাদের যে ভাগটা আমি কি বললাম, যে আমাদের রঞ্জক ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে আমি ভাগটা করছি। তাহলে ইন্টারফেস দশায় যদি হালকা রং আমাদের ধারণ করে তাকে আমরা বলি ইউক্রোমাটিন, আর যদি সে গাঢ় রং ধারণ করে তাকে আমরা বলি কি হেটারোক্রোমাটিন, ঠিক আছে? এটা কিন্তু লিখতেই হবে, এটাই কিন্তু আমাদের মেইন ভাগ। তারপর বাদ বাকি ভাগগুলো তোমরা পড়ে নেবে, এগুলো সব মুখস্থ করার জিনিস, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদেরকে বলছে কি কোষ বিভাজনে অংশগ্রহণকারী বিভিন্ন কোষীয় অঙ্গাণু এবং তার গঠনগত অংশসমূহের কাজ লেখো। তো আমাদের বইতে যে কটা দেওয়া আছে সেই কটা পড়লেই আমাদের হবে। এখান থেকে খুব ইম্পর্টেন্ট কি, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রোজোমের কাজ। দেখো সেন্ট্রোজোম আমাদের কোথায় থাকে, সেন্ট্রোজোম থাকবে আমাদের প্রাণী কোষের ক্ষেত্রে, ঠিক আছে? আর মাইক্রোটিউবিউল কার জন্য কাজ করবে, মাইক্রোটিউবিউল কাজ করবে আমাদের উদ্ভিদ দেহের ক্ষেত্রে। কি কাজ করবে, এরা আমাদের দুজন মিলে কি করে, আমাদের যে বেমতন্তু আছে সেই বেমতন্তু আমাদের গঠন করে। তাহলে আমাদের প্রাণী দেহে বেমতন্তু গঠন করবে কে, আমাদের সেন্ট্রোজোম। আর আমাদের উদ্ভিদ দেহে বেমতন্তু গঠন করবে কে, সেটা হচ্ছে আমাদের মাইক্রোটিউবিউল। এখান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে, আর এটা কিন্তু তোমাদের এমসিকিউ এসিকিউ বা আমাদের 1 নাম্বার 2 নাম্বারের কোয়েশ্চেনে কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, রাইবোজোম কি, রাইবোজোম আমাদের প্রোটিন সংশ্লেষে কাজে লাগে। মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ আমাদের সেল। তো মাইটোকন্ড্রিয়া কি করে, আমাদের শক্তির ঘর হিসেবে কাজ করে, পাওয়ার হাউস হিসেবে কাজ করে, ঠিক আছে? অর্থাৎ আমাদের শক্তির যোগান দেয়, ঠিক আছে? আচ্ছা, নিউক্লিয়াস কি করে, নিউক্লিয়াস হচ্ছে আমাদের মাথার মতো, মানে ও কি কোষের বিভিন্ন যে কার্যাবলীগুলো আছে তাকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে? আচ্ছা, আর ক্রোমোজোমে ক্রোমোজোম থাকবে, ডিএনএ থাকবে, সব কোথায় থাকবে, আমাদের নিউক্লিয়াসের মধ্যেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তা এগুলো ছিল আমাদের পার্ট এর কোশ্চেনের অ্যান্সার গুলো। তারপর আমরা চলে আসি আমাদের পার্ট বি। এবার আমরা কি প্রপার সেল ডিভিশনের মধ্যে ঢুকে যাবো। এতক্ষণ কি আমরা সেল ডিভিশনের বিভিন্ন প্রিরিকুইজিটস গুলো নিয়ে কিন্তু আলোচনা করছিলাম। এবার আমরা প্রিরিকুইজিটস থেকে এসে প্রপার সেল ডিভিশনের মধ্যে পা দেবো, ঠিক আছে? এরকম ভাবে যদি পড়ো তাহলে তোমার পড়তে অনেক সুবিধা হবে। আবার বলছে যে আমাদের কোষ বিভাজন ক প্রকার। দেখো আমাদের কোষ বিভাজন মোট 3 প্রকারের আছে। একটা হচ্ছে আমাদের ডিরেক্ট কোষ বিভাজন, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা অ্যামাইটোসিস বলি। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়, এটা আমাদের কিন্তু বিভিন্ন নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়। যেরকম ধরো আমাদের কি এই একটা কোষ থাকলো, কোষের মাঝখানে কি আছে, তার নিউক্লিয়াসটা থাকলো। এইবার কি হবে, এই যে কোষটা যখন ভাগ হবে তখন এই নিউক্লিয়াসটাকেও তো ভাগ হতে হবে। তাহলে ধরো কি হচ্ছে, আমাদের মাঝ বরাবর কি এরকম কনস্ট্রিকশন তৈরি হচ্ছে, ঠিক আছে? মাঝ বরাবর এরকম চাপ খাচ্ছে, তাহলে এই নিউক্লিয়াসটাও আমাদের চাপ খাবে, তাহলে নিউক্লিয়াসটাও কিন্তু এরকম চাপ খেয়ে গেল। এইবার কি হলো, এটা স্প্লিট হয়ে গেল। তাহলে এই উপরের অংশটা আমাদের কি স্প্লিট হয়ে গেল, নিচের অংশটা আমাদের স্প্লিট হয়ে গেল। তাহলে এই যেটা তৈরি করলো এটা কি, এটা হচ্ছে আমাদের কি, ধরো জনিত্রী জীব বলতে পারি বা জনিত্রী কোষ বলতে পারি। আর এই যেটা তৈরি হয়ে গেলো একে কি বলবো, একে বলবো আমাদের অপত্য কোষ। তাহলে দেখো এখানে কি আমি কোনো কমপ্লেক্সিটির কথা বললাম না, আমি শুধু বললাম যে আমাদের কোষটাও মাঝ বরাবর আমাদের কি ভাগ হতে শুরু করলো, আর আমাদের নিউক্লিয়াসটাও মাঝ বরাবর ভাগ হতে শুরু করলো, তারপর সেটা কি আলাদা হয়ে গেল। তাহলে এই যে আমাদের একদম পুরো ডিরেক্টলি সমস্ত জিনিসগুলো হয়ে গেল, এটাকে আমরা বলি হচ্ছে অ্যামাইটোসিস, যেটাকে আমরা কি বলি, প্রত্যক্ষ কোষ বিভাজন, ঠিক আছে? মাইটোসিস কি হবে, পরোক্ষ সমবিভাজন, এবং মিওসিসকে আমরা কি বলবো, হ্রাস বিভাজন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। সমবিভাজন কাকে বলি, মাইটোসিসকে। হ্রাস বিভাজন কাকে বলি, মিওসিসকে। কেন, সেটা একটু পরেই আমরা আলোচনা করব। তারপর আমাদের তাহলে অ্যামাইটোসিসের সংজ্ঞা একবার পড়ে নেবে, ঠিক আছে? স্থান আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সমস্তগুলো, ঠিক আছে? কোথায় ঘটে, তো এটা বিভিন্ন সরল যে এককোষী জীব রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে? বৈশিষ্ট্য একবার পড়ে নেবে যে এখানে কোনো বেমতন্তু ফেমতন্তু গঠিত হয় না, কোনো কিছুই আমাদের এত কমপ্লেক্সিটি নেই, ডিরেক্টলি কিন্তু সমস্ত কিছু হয়ে যাচ্ছে। এবার চলে আসে আমাদের মাইটোসিসের কথা, ঠিক আছে? দেখো মাইটোসিস এমন একটা পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি যেখানে কি হচ্ছে, ধরো এই আমাদের একটা 2n সেল, ঠিক আছে? 2n মানে ডিপ্লয়েড রয়েছে, সেইটা আমাদের কিন্তু 2n এর মানে 2n মানে ডিপ্লয়েড দুটো কোষে আমাদের কিন্তু বিভাজিত হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি কোনো ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটলো, ঘটলো না। তাই এটাকে আমরা বলে থাকি কি, আমাদের সমবিভাজন। তাহলে যেহেতু আমাদের কোনো ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটলো না, এটা আমাদের হ্যাপ্লয়েড সেলেদের জন্য হতে পারে, তাহলে আমাদের হ্যাপ্লয়েড সেলও কিন্তু এই ক্ষেত্রে হতে পারে। তাহলে যেরকম n থেকে আমাদের n হলো, n মানে শুধু n লেখা মানে কি, সেই ক্রোমোজোম গুলো সিঙ্গেল সিঙ্গেল থাকছে, তাহলে তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো হ্যাপ্লয়েড স্টেট। n মানে কি, n মানে হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড। আর 2n মানে কি, 2n মানে হচ্ছে আমাদের ডিপ্লয়েড। একইভাবে তাহলে তিনটে থাকলে তাকে কি বলবো, ট্রিপ্লয়েড, ঠিক আছে? তো এখান থেকেও কিন্তু আমাদের স্থানটা ভালো করে পড়বে, সংজ্ঞা ভালো করে কিন্তু পড়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, যে এই কোষের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই কোষের বৈশিষ্ট্যগুলোই কিন্তু এই কোষগুলোতে আবার আমাদের আসবে। তাহলে সবসময় কিন্তু যখন মেনশন করবে সংজ্ঞা, সেখানে কিন্তু লিখবে যে সম আকৃতি, সমগুণ সম্পন্ন, ঠিক আছে? এই ধরনের কিন্তু আমাদের অপত্য কোষ তৈরি হবে। অর্থাৎ এই যে অপত্য কোষগুলো তৈরি হচ্ছে তার কিন্তু বৈশিষ্ট্য আকৃতি সেগুলো কিন্তু আমাদের যে জনিত্রী কোষ, সেই জনিত্রী কোষের মতোই কিন্তু আমাদের একই থাকবে। জনিত্রী কোষকে আমরা মাতৃকোষও বলে থাকি, ঠিক আছে? আচ্ছা,
তারপর হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, তাহলে একে আমরা কি বলবো, সমবিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন। এখানে একটা মাতৃকোষ থেকে দুটো অপত্য কোষ তৈরি হয় এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের কিন্তু সমান হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসে আমাদের মিওসিস। মিওসিসের স্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু খুব বেশি কোয়েশ্চেনে আসে। তো মিওসিস কাকে বলে, মিওসিস স্থান, মিওসিসকে আমরা কি বলে থাকি, আমাদের হ্রাস বিভাজন বলে থাকি, ঠিক আছে। কোথায় আমরা মিওসিস মেনলি দেখতে পাবো, ওই যে আমি বললাম কি, যে আমাদের ধরো 2n, আমরা কি আমাদের বিভিন্ন উন্নত জীবগুলো আমরা 2n হয়ে থাকি, অর্থাৎ আমরা ডিপ্লয়েড হয়ে থাকি। কিন্তু যদি ধরো আমরা বাবার তরফ থেকে আমাদের যে শুক্রাণু আসছে সেটা 2n হলো, আর মায়ের তরফ থেকে যে ডিম্বাণু আসছে সেটাও আমাদের 2n হলো, তাহলে সেই দুটো মিলিত হলে তো 4n হয়ে যেত, তাহলে কি আমাদের জীবটা থাকতে পারতো না। কারণ আমরা কি বললাম যে প্রত্যেকটা জীবের যে প্রজাতি তার কিন্তু ক্রোমোজোম সংখ্যা আমাদের ধ্রুবক হতে হয়। তাহলে আমার বাবা মায়ের থাকলো 2n, আমি তৈরি হয়ে গেলাম, আমার জাইগোটটা তৈরি হলো আমাদের 4n, তাহলে তো হবে না, তাহলে তো আমি বাঁচতেই পারবো না। তার জন্য কি হয়, আমাদের এই 2nটা ভাগ হয়ে কি তৈরি করে, আমাদের একটা শুক্রাণু, যার কিন্তু হয় n। তাহলে এই যে আমাদের শুক্রাণুটা তৈরি হলো n, এই যে পদ্ধতি শুক্রাণু তৈরি হওয়ার, স্পারমেটোজেনেসিস, তখন আমাদের কি কাজ করছিল, তখন আমাদের কাজ করছিল মিওসিস। একইভাবে আমাদের যখন ডিম্বাণু তৈরি হবে তখন সেটাও কি হবে, এন। এই যে ডিম্বাণু তৈরি হলো ওজেনেসিস পদ্ধতি, সেই পদ্ধতিতেও আমাদের লাগলো কি, মিওসিস। তারপর এই যে দুটো কোষ আসলো তারা মিলিত হয়ে কিন্তু 2n তৈরি করতে পারলো, অর্থাৎ সে কিন্তু মানুষের প্রজাতি কিন্তু এখন অক্ষুণ্ণ রাখতে পারবে। বোঝা গেল আমার কথাটা? তাহলে এগুলো কিন্তু আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস। এখানে তাহলে হ্রাস বিয়োজন বলে, কেন হ্রাস বিয়োজন বলে সেটা কিন্তু এরকম তোমাদের কোয়েশ্চেনে জিজ্ঞাসা করতে পারে, তখন তুমি কি বলবে, তখন বলবে যে আমাদের 2n থেকে প্রথমে কি হয়, 2n থেকে প্রথমে সেটা অর্ধেক হয়ে যায়, তাহলে n হয়। তাহলে এই যে আমাদের স্টেজটা থাকছে, এই স্টেজটাকে আমরা কি বলি, এই স্টেজটাকে বলি হচ্ছে আমাদের হ্রাস বিভাজন, ঠিক আছে। তারপর কি হয়, এইটা আমাদের আবার ইকুয়েশনাল ডিভিশন করে, ঠিক আছে, অর্থাৎ আমাদের সমবিভাজন টাইপের করে। তাহলে এখানে আমি আবার বলবো যে ওই যে আমাদের কোষগুলো থাকে ওই কোষগুলো আবার আমাদের ডিভাইড করে যায়। তাহলে এখানে আর আমাদের কিন্তু হ্রাস বিভাজন ঘটলো না, দেখো 2n থেকে আমাদের n হয়েছিল, মানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল, তখন আমি বললাম যে এটা আমাদের হ্রাস বিভাজন কিন্তু ঘটলো আমাদের ফার্স্ট পর্যায়টাতে, ঠিক আছে। তারপর আমাদের কি ঘটলো, তারপর আমাদের এখানে কিন্তু সদৃশ বিভাজন ঘটলো, অর্থাৎ তারপরে কিন্তু আমাদের n থেকে n সম্পূর্ণই দুটো করে কোষ তৈরি হলো। তাহলে দেখো আমাদের কিন্তু একটা মাতৃকোষ ছিল, তৈরি হলো কিন্তু আমাদের 4টে অপত্য কোষ। তাহলে এখানে আমি কি বলবো, এখানে বলবো যে একটা মাতৃকোষ থেকে 4টে অপত্য কোষ কিন্তু তৈরি হলো। মাতৃকোষ মানেই হচ্ছে আমাদের জনিত্রী কোষ, ঠিক আছে। তাহলে জনিত্রী কোষ আর মাতৃকোষ কিন্তু একই জিনিস, ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমাদের ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভার ঘটলে কিন্তু আমাদের নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে অনেক স্টেজেস গুলো রয়েছে, ক্রসিং ওভার এক্স্যাক্টলি কখন ঘটছে, এরকম বিভিন্ন আমাদের উপদশা থাকে, কিন্তু উপদশা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, তাই তোমাদের পড়তে হবে না। মাইটোসিসকে কেন আমরা সদৃশ বিভাজন বলি, এটা যখনই তুমি লিখবে না তখন তারপরে তুমি এই জিনিসটা কিন্তু এঁকে দেবে এরকম ভাবে, যে 2n থেকে আমাদের 2n সম্পন্ন দুটো আমাদের কিন্তু কোষ তৈরি হলো, নিচে লিখে দেবে যে এটা কি, এটা হচ্ছে আমাদের অপত্য কোষ, আর এই যে আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের মাতৃকোষ বা জনিত্রী কোষ, ঠিক আছে। একইভাবে n এর জন্য দেখিয়ে দেবে যে n থেকে n তৈরি হলো, ঠিক আছে, বাদ বাকিটা তো আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। আর আমাকে বলছে কি মিওসিসকে কেন হ্রাস বিভাজন বলে, তাহলে মিওসিসের জন্য করে দেবে যে মিওসিসের জন্য কি 2n থেকে আমাদের প্রথমে n তৈরি হয়, তারপর কি n থেকে আমাদের সদৃশ বিভাজন হয়ে মোট 4টে কিন্তু আমাদের কি হয়, অপত্য কোষ তৈরি হয়। তাহলে এটা কিন্তু নিচে করে দেখিয়ে দেবে যেটা লেখা আছে তারপরেও। আচ্ছা, তারপর আমাদেরকে বলছে কোষ চক্রের বিভিন্ন ধাপ ছকের সাহায্যে দেখো। এবার দেখো, তোমরা মাধ্যমিক দেবে, মাধ্যমিকটা তোমাদের ফাইনাল ডেস্টিনেশন, তো মাধ্যমিকটা তোমাদের জন্য কি, মাধ্যমিকটা তোমাদের জন্য হচ্ছে সেল ডিভিশন, ওটাই আমাদের আসল কাজ, যে কোষ বিভাজন করব। কিন্তু কোষ বিভাজন করার আগে বা তোমাদের জন্য কি মাধ্যমিক দেওয়ার আগে তোমরা 3টে ধাপে কিন্তু পড়াশোনা করছো। কটা ধাপে পড়াশোনা করছো, 3টে ধাপে পড়াশোনা করছো। প্রথমে তোমরা দিচ্ছ কি, তো প্রথমে তোমরা দিচ্ছ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, তারপর দিচ্ছ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, তারপর দিচ্ছ তোমরা টেস্ট পরীক্ষা, তারপর গিয়ে কিন্তু তোমরা ফাইনালি তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারবে। তো একইভাবে আমরা প্রথমে করবো আমাদের জি1 দশা, তারপর করবো আমাদের এস দশা, তারপর করবো আমাদের কি জি2 দশা। যেরকম ভাবে তোমরা প্রস্তুতি করতে বেশি টাইম নিয়ে নিলে, তেমনি ভাবে এখানেও কি আমাদের এই যে জি1 এস জি2 এই তিনটাকে মিলিয়ে আমরা বলি হচ্ছে আমাদের প্রস্তুতি দশা। তাহলে এই প্রস্তুতি দশাতেই কিন্তু আমাদের বেশি টাইম লেগে গেল, কিন্তু তোমাদের ফাইনাল যখন মাধ্যমিক হবে মাত্র 10 দিন বা 12 দিনের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে, তাহলে ওইটা কিন্তু তোমাদের বিভাজন, মানে মাত্র অল্প কিছু সময়ের জন্য, মাত্র 10% সময়ের মধ্যে কিন্তু তোমাদের আসল কাজ যেটা আমাদের কোষ বিভাজন সেটা হয়ে যাবে। আর প্রস্তুতি করতে কিন্তু আমাদের 90% টাইম লেগে যাবে, ঠিক আছে। প্রস্তুতি দশা প্রথমে থাকবে কি আমাদের জি1 এস জি2, তারপর আমাদের আসবে আমাদের এম দশা বা আমাদের কি মাইটোটিক দশা, যেটাকে আমরা বলি কি বিভাজন দশা। তার আবার দুটো ভাগ থাকবে, যেটাকে আমি বলবো কি ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের মধ্যে আবার আমাদের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই ভাগগুলো কিন্তু আমাদের থাকে। তারপর বলবো আমরা কি সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস যেটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিসের বিভাজন। প্রথমে কি হয়, প্রথমে হয় হচ্ছে আমাদের কি ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিসের পরে কিন্তু আমাদের সাইটোকাইনেসিস হয়, ঠিক আছে। আচ্ছা,
দেখো আমি যদি এটাকে ভালো করে বলতে চাই তাহলে আমি এটা এখানে দেখিয়ে দেবো। কি হবে, আমি বলছি যে আমাদের ইন্টারফেস চালু হবে। ইন্টারফেস কি, প্রথমে আমাদের G1, তারপর S, তারপর G2, তাহলে এটা কি আমাদের প্রস্তুতি হলো। তাহলে এই যতটা আমি লিখলাম এখনো অবধি সেটা কি আমাদের আমাদের ইন্টারফেস। তাহলে এই পুরো আমাদের যে অংশটা, এই পুরো অংশটা কি আমাদের হচ্ছে ইন্টারফেস। তারপর শুরু হবে আমাদের কোষ বিভাজন। এবার কোষ বিভাজন হতে গেলে প্রথমে ধরো এই আমাদের একটা কোষ রয়েছে, তার মধ্যে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসটাকেও ভাগ করে তো আমার, এর মধ্যে আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে, তাহলে নিউক্লিয়াসটাকেও তো ভাগ করে দুভাগে পাঠাতে হবে। এর মতো আমি দুটো কোষ তৈরি করবো। তাহলে শুধু কোষটাকে ভাগ করলে তো হবে না, নিউক্লিয়াসটাকেও নিশ্চয়ই ভাগ করে আমাকে দুই ভাগে পাঠাতে হবে। তাহলে প্রথমে আমি কি করবো, এই নিউক্লিয়াসটাকে ভাগ করবো। ধরো প্রথমে কোষটাকে ভাগ করে দিলাম, তাহলে তো নিউক্লিয়াস যে কোনো একদিকে চলে যেতে পারে। তাহলে আগে কাকে ভাগ করতে হবে, আগে কিন্তু আমাকে ভাগ করতে হবে নিউক্লিয়াসকে, তারপর আমাকে ভাগ করতে হবে কোষকে। তাহলে আমি প্রথমে নিউক্লিয়াসকে ভাগ করবো। তাহলে ওই নিউক্লিয়াসের বিভাজনকে আমি বলছি ক্যারিওকাইনেসিস, যেটা হচ্ছে প্রথমে আমাদের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে আমাদের নিউক্লিয়াস ভাগ হয়ে গেল। এবার আমরা করবো সাইটোকাইনেসিস, অর্থাৎ আমাদের সাইটোপ্লাজম বিভাজন। তাহলে আমাদের পুরো কোষ বিভাজনটা হয়ে যাবে। তাহলে আমাদের যে এম ফেজ, সেই এম ফেজটা কি, এম ফেজ হচ্ছে এইটুকু, যেটা আমাদের মেন বিভাজন দশা, আর বাদ বাকিটা কি আমাদের প্রস্তুতি দশা। তাহলে আই হোপ এই জিনিসটা কিন্তু তোমাদের পুরো প্রপার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে কোষ চক্র করে দেখাতে হবে। যদি বলে পাই চিত্রের সাহায্যে দেখো, তাহলে কিন্তু এই গোল ছকটাই আমাদেরকে করতে হবে। এবার আমাদেরকে বলবে যে আমাদের ইন্টারফেস দশা সম্পর্কে বিশদে ব্যাখ্যা করো। তাহলে এগুলো কিন্তু তোমরা এবার পড়তে পারবে, ঠিক আছে। জীবন দশায় কি হয়, এস দশায় কি হয়, জিটু দশায় কি হয়। এস দশাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ ধরো এই আমাদের কি বেশ কিছু আমাদের ক্রোমাটিন রয়েছে, এই ক্রোমাটিন গুলো কি আমাদের জীবন দশায় রয়েছে। এইবার এস দশায় আসলে কি হবে, এই যে আমাদের ক্রোমাটিন গুলো ছিল, এই ক্রোমাটিন গুলো তো আমাদের পরবর্তীকালে দুটো কোষ যখন ভাগ হবে তাদের মধ্যে অর্ধেক অর্ধেক করে পাঠাতে হবে। তাহলে এইটাই যদি আমাদের অর্ধেক করে পাঠিয়ে দিই, তাহলে তো এর হাফ হাফ অংশ হয়ে গেল। ধরে নাও এখানে যতটা আমাদের ক্রোমোজোমের পরিমাণ আছে, ধরে নাও যে কথার কথা 10x পরিমাণ আছে, তাহলে হাফ হাফ করলে তো 5x হয়ে যাবে। তা করলে তো হবে না, আমাকে সমান পরিমাণে পাঠাতে হবে। তাই আমি কি করছি, এটাকে আগে ডবল করে দিচ্ছি। এটাকে কি করছি, এর আমি কপি তৈরি করে দিচ্ছি, প্রতিলিপিকরণ করে দিচ্ছি। সেটা কোথায় হয়, সেটা হয় হচ্ছে আমাদের এস দশাতে, ঠিক আছে। জিটু দশাতেও সেটা কন্টিনিউ হবে। তাহলে আমি আগে থেকে এটাকে ডবল করে দিলাম, পরে যখন ভাগ করবো তাহলে কি একই হয়ে যাবে। বোঝা গেল আমার কথাটা? ধরো তোমাকে কেউ 10 টাকা দিয়েছে, তোমাকে বলেছে সামনের কাউকে 10 টাকা করে দিয়ে দিতে। তো তুমি যদি 10 টাকাটাকে অর্ধেক করে দাও, তাহলে তো 5 টাকা 5 টাকা হয়ে যাবে। তাহলে তুমি কি করলে, তোমার কাছে 10 টাকা ছিল, তুমি 10 টাকার আর একটা জিনিস নিয়ে আসলে, অর্থাৎ 10 টাকার সাথে তুমি তোমার তরফ থেকে আরো 10 টাকা দিয়ে দিলে, অর্থাৎ 10 টাকার দুটো কপি নিয়ে আসলে, তাহলে 20 টাকা হয়ে গেল। এবার তুমি ওটা সামনের দুজনকে ভাগ করে দিলে, তাহলে প্রত্যেকে কিন্তু 10 টাকা 10 টাকা করে পেলো। একইভাবে আমি যখন জীবন দশায় থাকছি, তখন আমাদের একটা করে আমাদের কি এরকম ধরো আমাদের ক্রোমাটিন রয়েছে, সেই ক্রোমাটিন গুলোকে আমি কি করছি, আমি তাদের প্রতিলিপি তৈরি করে দিচ্ছি, তাদেরকে জেরক্স করে ডবল করে দিচ্ছি। পরবর্তীকালে যখন আমাদের কি হবে, অ্যানাফেজ হবে, তখন কি এগুলো ভাগ হবে, তখন কি এটা আবার অর্ধেক অর্ধেক হয়ে যাবে। তার পরবর্তীকালে যখন টেলোফেজ হবে, তারপর সাইটোকাইনেসিস হবে, তখন ভাগ হয়ে গেলে কিন্তু সেই যে অর্ধেক অর্ধেক অংশ, এটা এক এক দিকে চলে যাবে, এবং দুটো আলাদা আলাদা অপত্য কোষ, সেই অপত্য কোষের মধ্যে কিন্তু একদম সমান মাত্রায় ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, জীবন কি আমাদের প্রথম বৃদ্ধি দশা। জীবনকে আমাদের কি বলে, জীবনকে বলে আমাদের প্রথম বৃদ্ধি দশা, প্রথম বৃদ্ধি দশা। এস কে কি বলে, সিনথেটিক ফেজ বা আমাদের সংশ্লেষ দশা, ঠিক আছে। আর আমাদের জিটু দশাকে কি বলে, জিটু দশাকে বলে দ্বিতীয় বৃদ্ধি দশা। নাম থেকেই বুঝতে পারছো যে জি1 এবং জি2 সেটা মেজরলি কিন্তু আমাদের বৃদ্ধির জন্য দায়ী, ঠিক আছে। তাছাড়া আমাদের এস দশায় যে এই কপিটা হচ্ছে, সেই কপিটা হওয়ার জন্য যে কাঁচামাল আমাদের ডিএনএ, তারপর আমাদের ডিএনএ এর সাথে আমাদের কি লাগবে, আমাদের হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন লাগবে। সেই জিনিসগুলো কিন্তু আমাদের এস দশার আগে তৈরি হতে হবে। তাহলে সেগুলো কিন্তু আমাদের জি1 দশায় হয়। তাহলে বিভিন্ন যে প্রয়োজনীয় প্রোটিন রয়েছে, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু আমাদের জি1 দশায় কিন্তু আমাদের গ্রোথ হওয়া চালু হয়, ঠিক আছে। তাহলে জীবন কি আমাদের গ্রোথ, কোষের বৃদ্ধি হবে, তার পাশাপাশি যেগুলো বললাম সেগুলো হবে, কাঁচামালগুলো যোগান ঘটবে। এস দশায় কি হবে, মূলত আমাদের সংশ্লেষ ঘটবে। আর জিটু দশায় কি, জিটু দশায় আমাদের ফার্দার কিন্তু বৃদ্ধি ঘটবে, ঠিক আছে। কোষটাকে বড় করতে হবে, তো তাহলেই তো অর্ধেক করলে একদম সমান আকারের আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদেরকে বলছে এম দশা সম্পর্কে বিশদে ব্যাখ্যা করো। তাহলে এম দশা মানে কি, আমাদের মাইটোটিক ফেজ, মানে যেখানে আমাদের কিন্তু মেনলি বিভাজনটা হবে। তাহলে আমরা যে কোষ বিভাজন বলছি, সেই কোষ বিভাজনটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এম দশাতেই ঘটছে। কি কি পদ্ধতিতে, প্রথমে আমাদের নিউক্লিয়াস বিভাজন করতে হবে। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, তাই ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে আমাদের কি নিউক্লিয়াস বিভাজন। কাইনেসিস মানে বিভাজন, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে এটা আমাদের কি নিউক্লিয়াসের জটিল বিভাজন, যেটা 4টে দশার মাধ্যমে হয়। প্রথমে হচ্ছে আমাদের কি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, ঠিক আছে। তারপর কি হবে, তারপর আমাদের সাইটোপ্লাজম বিভাজন হবে। তাহলে সাইটোপ্লাজম থেকে সাইটোকাইনেসিস মানে বিভাজন, তাহলে সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে ক্যারিওকাইনেসিস হয়ে গেলে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটো সম্পূর্ণ পৃথক অপত্য কোষ কিন্তু তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদেরকে বলছে ইন্টারফেস আর এম দশার তাৎপর্য কি। ইন্টারফেস মানে কি, ইন্টারফেস মানে প্রস্তুতি। যদি তোমরা ফার্স্ট সেমেটিভ, সেকেন্ড সেমেটিভ এবং টেস্ট পরীক্ষার সময় প্রস্তুতি না করো, তাহলে কি ফাইনাল পরীক্ষা ভালো হবে, হবে না। তাহলে একইভাবে কোষ বিভাজন করার জন্য আমাকে তো কোষটাকে রেডি করতে হবে, যাতে কি সে কোষ বিভাজন করতে পারে। তাহলে এই রেডি করার কাজ, প্রস্তুতি করার কাজটা কে করছে, সেটা করছে আমাদের ইন্টারফেস। তাহলে ইন্টারফেস যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা কোষ বিভাজন সম্পূর্ণই করতে পারতাম না। আর যদি এম দশা না থাকতো, তাহলে এম দশা না থাকলে তো আমাদের কোষটা বিভাজনই করতে পারবে না। তাহলে কোষ বিভাজন না হলে কি হবে, আমাদের জেনেটিক যে ম্যাটেরিয়ালটা আছে, সেটা অপত্য কোষগুলোতে কিন্তু ডিভাইড হতে পারবে না, ডিস্ট্রিবিউট হতে পারবে না, বেটার বলা উচিত, ঠিক আছে। তাহলে তার জন্য কি এগুলো আমাদের তাৎপর্য রাখে।
তারপর বলছে কোষচক্রের তাৎপর্য কি। দেখো কোষচক্রের তাৎপর্য আমাদের কি, যে ধরো যদি তোমার কোষচক্র কোনো কারণে বিঘ্নিত হয়ে যায়, কোষচক্রটা ঠিকভাবে হচ্ছে না, অনিয়ন্ত্রিত বিভাজন হয়ে গেল, তখন কিন্তু কি হবে, অনিয়ন্ত্রিত বিভাজন মানে কি কোষ বিভাজন হয়ে যাচ্ছে, তাহলে সেই জায়গায় কি হবে, কোষগুলোর আধিক্য হয়ে যাবে, তার ফলে কিন্তু তখন তোমাদের কি হয়, টিউমার হয়ে যায়, যে টিউমার কিন্তু তোমাদের যদি ম্যালিগন্যান্ট টিউমার হয়ে যায় তখন কিন্তু আমাদের ক্যান্সার হয়। তাহলে কোষচক্রের কিন্তু একটা বিশাল বড় তাৎপর্য আছে, যাতে আমাদের স্বাভাবিক বৃদ্ধি কিন্তু নিয়ন্ত্রণ থাকে, আমাদের যদি কোনো কোষের ক্ষয় হয়ে যায় তাহলে সেই কোষটা যাতে ক্ষয় পূরণ করতে পারে, এবং কোষের যেন একটা স্বাভাবিক সংখ্যা নিয়ন্ত্রণ হয়, যেন সেই কোষ চক্রের নিয়ন্ত্রণ হারিয়ে সেই কোষের স্বাভাবিক সংখ্যার থেকে বেশি সংখ্যা না হয়ে যায়, যার থেকে আমাদের ম্যালিগন্যান্ট টিউমার না হয়ে যায়, যাতে আমাদের ক্যান্সার না হয়ে যায়, বা বিনাইন টিউমারের কথাও আমরা বলতে পারি, বাট ক্যান্সার কখন বলি, যখন আমাদের টিউমারটা ম্যালিগন্যান্ট টিউমার হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদেরকে কি বলছে, তারপর বলছে জি নট দশা কি। দেখো জি নট দশা কি, কিছু কোষ আছে যে কোষগুলো কিন্তু আমাদের সবসময় ডিভাইড করে না, বেশ কিছু কোষ আছে যে কোষগুলো আমাদের সবসময় ডিভাইড করে, তাদেরকে আমরা বলি ল্যাবাইল সেলস, ঠিক আছে। যেরকম হচ্ছে আমাদের ত্বক কোষ, এরা সবসময় কিন্তু ডিভাইড করে, তার মানে ওই যে আমি বলছি যে মানুষের একটা কোষ 24 ঘন্টায় ডিভাইড করতে পারে, সেগুলো কি আমাদের ত্বকের কোষ। কিছু কোষ থাকে যাদেরকে আমরা বলি স্টেবল সেলস, কি বলি, আমাদেরকে বলি স্টেবল সেলস। স্টেবল সেলস মানে কি, স্টেবল, যেরকম ধরো আমাদের যকৃতের কোষ, এবার এই যকৃতের কোষ কিন্তু সবসময় ডিভাইড করে না, কিন্তু যদি কোনো ক্ষত বিক্ষতি ঘটে, মানে ধরো এখানে কোনো যকৃতের কোষ একটুখানি কি আমাদের ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, তখন সেই কোষটা নতুন করে তৈরি হতে পারে, তাদেরকে বলি স্টেবল সেলস, মানে যতক্ষণ দরকার পড়ছে না ততক্ষণ কোষ বিভাজন করে না, কিন্তু যদি দরকার পড়ে তখন কিন্তু সে বিভাজন করতে পারে। আর কিছু সেল বলি যাদেরকে আমরা বলি পার্মানেন্ট সেল, কি বলি, পার্মানেন্ট সেল। তাহলে পার্মানেন্ট সেল কি, পার্মানেন্ট সেল হচ্ছে আমাদের নিউরন, ঠিক আছে, পার্মানেন্ট সেল হচ্ছে আমাদের নিউরন বা স্নায়ু কোষ। স্নায়ু কোষ কিন্তু আমাদের জন্মের পর যখন সে একবার আমাদের কি ফুললি ডেভেলপড হয়ে আছে প্রি নিউরোনাল সেল থেকে, তারপর কিন্তু সে আর বিভাজন করতে পারে না, তাহলে নিউরন কিন্তু যদি ক্ষয়ও হয়ে যায় তাহলে কিন্তু সেই নিউরন আর নতুন করে ডেভেলপ হতে পারবে না। কেন, সেই পড়েছিলে যে তোমাদের কি স্নায়ুতন্ত্র চ্যাপ্টারে, যে ওরা কি করে, পার্মানেন্টলি জিনট স্টেটে থাকে। জিনট স্টেট কি, এমন একটা স্টেট যেখান থেকে সে আর কোষচক্রে ফিরতে পারে না, ঠিক আছে, চাইলে ফিরতে পারে, যেরকম কি আমাদের স্টেবল সেলসের ক্ষেত্রে ফেরে, ঠিক আছে, আর পার্মানেন্ট সেলদের ক্ষেত্রে কিন্তু একদম ফিরতে পারেই না। তাহলে হয় জি নট স্টেটে কেউ টেম্পোরারিলি থাকতে পারে, যেরকম যকৃতের সেল যাদেরকে আমরা কি স্টেবল সেলস বলি, অথবা কেউ একদম পার্মানেন্টলি কিন্তু আমাদের জি নট দশায় থাকে, মানে তারা আর কোনো মতেই কিন্তু কোষ চক্রে আসবে না, তারা কিন্তু আর কোনো মতেই কোষ বিভাজন করবে না, ঠিক আছে। তাহলে জি নট দশা একটা বিশ্রামরত দশা, মানে বিশ্রামরত দশা বলা উচিত না, রেস্টিং ফেজ আমাদের এনসিইআরটি তে বলা আছে আমাদের ইন্টারফেজকে। জি নট দশাকে আমরা বলি কুইসেন্ট স্টেজ, যেখানে আমাদের গেলে কি কোষটা আর বিভাজন ঘটবে না, ঠিক আছে, মানে কোষ চক্র থেকেই পুরো বাইরে বেরিয়ে যাচ্ছে, গিয়ে একটা নতুন দশায় থাকছে, ঠিক আছে। তাৎপর্য কি, তাৎপর্য হচ্ছে কোষের অহেতুক এবং অপ্রয়োজনীয় বিভাজন রোধ করা, শক্তি সঞ্চয় করা, এবং কোষকে নির্দিষ্ট কাজে বিশেষায়িত করা এই দশার কিন্তু কাজ। যেরকম কি আমরা বলছি আমাদের স্নায়ুকোষ বা নিউরন জন্মের পর কিন্তু জিনট দশায় প্রবেশ করে এবং আর কিন্তু বিভাজিত হয় না। কেন হয় না, কারণ এদের কিন্তু আমাদের অনুন্নত কিন্তু সেন্ট্রোজোম উপস্থিত থাকে, এটা কিন্তু তোমাদের স্নায়ুতন্ত্রতেও পড়ানো হতো, আর এখানেও কিন্তু এখানটায় মেনশন করতে হয় আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদেরকে বলছে যে ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য কি। ক্যারিওকাইনেসিস কি, নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস কি আমাদের সাইটোপ্লাজমের বিভাজন। ক্যারিওকাইনেসিস 4টে ধাপে ঘটে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মনে রাখবে পি ম্যাট দিয়ে। আর আমাদের কি সাইটোকাইনেসিস একটাই স্টেপ, সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিসের ঠিক পরে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজনটা কিন্তু হয়ে যায়। সাইটোকাইনেসিস হলে কিন্তু কোষটা সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত হয়, কিন্তু ক্যারিওকাইনেসিস হলে কিন্তু নিউক্লিয়াসটা আমাদের দুই ভাগে বিভক্ত হয়ে দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদেরকে বলছে প্রোফেজে কি হয়, মেটাফেজে কি হয়, তারপর কি অ্যানাফেজে কি হয়, টেলোফেজে কি হয়। আমি একটা কথা বলছি, আমি বলছি যে আমাদের প্রোফেজে যেটা হবে টেলোফেজে তার অপোজিট হবে, এটা মনে রাখবে। দেখো প্রোফেজে কি হবে, প্রোফেজে ধরো আমাদের এই যে ক্রোমাটিন তন্তুগুলো ছিল, ঠিক আছে, সেই ক্রোমাটিন তন্তুগুলো আমাদের ডুপ্লিকেট হয়ে আসছে, তাহলে এগুলো কি আমাদের ডুপ্লিকেট হয়ে আসা আমাদের ক্রোমাটিন তন্তু, সেগুলো কি হয় আমাদের ক্রোমোজোমে তৈরি হয়ে যায়, তাহলে এগুলো কি হয়ে যাচ্ছে, এগুলো আমাদের ক্রোমোজোমে কিন্তু আমাদের কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি কিন্তু এখন ক্রোমোজোম গুলোকে দেখতে পাবো যখন আমি কি লাইট মাইক্রোস্কোপে দেখতে পাবো, ঠিক আছে, মানে দেখবো। তাহলে যখন আমি এগুলোকে আণুবীক্ষণিক যন্ত্রে দেখবো তখন কি আমি ক্রোমোজোম দেখতে পাবো এই দশার থেকে, তাহলে প্রোফেজ মানে কি আমাদের কোষ বিভাজনের কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। এইবার ধীরে ধীরে যদি আমাদের এই ক্রোমোজোম গুলোকে আলাদা করতে হয়, ঠিক আছে, তার জন্য আমাদের বেম তন্তু আসে। এবার বেম তন্তু এসে যাতে ক্রোমোজোমের গায়ে লাগতে পারে, তাই ক্রোমোজোমের বাইরে থাকা যে নিউক্লিয়াসের পর্দা সেটাকে তাহলে অবলুপ্ত করতে হবে, তাহলে কি আমাদের এখানে লেখা নেই, নিচে আছে, তাহলে নিউক্লিয় পর্দার কিন্তু অবলুপ্তি এখানে ঘটে যায়। সাথে বিভিন্ন কোষীয় অঙ্গাণু যেগুলো থাকে সেগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যায় অর্থাৎ আমাদের বাইরে যে আমাদের তরলগুলো থাকে সেই তরলের ভিসকোসিটি বা আমাদের কি সান্দ্রতা এত বেশি হয়ে যায় যে তাদের কিন্তু আর আমরা দেখতে পাই না, তাই বলা হয় যে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। সাথে ওই যে বলছি যে বেম তন্তু এসে কি প্রত্যেকটা আমাদের ক্রোমোজোমকে দুই ভাগে ভাগ করবে, তাহলে বেম তন্তু কিন্তু গঠন হওয়া চালু হয় আমাদের প্রোফেজেই, বোঝা গেল। আচ্ছা, আমাদের এই যে বিভিন্ন সেলের যে মানে ভ্যানিশ হয়ে যাওয়া, এইটা আমাদের প্রোফেজ হতে হতেই আমাদের হয়ে যায় কমপ্লিট, বাদ বাকি সমস্তগুলো কিন্তু আমাদের মেটাফেজে গিয়ে আমাদের ফিনিশ হবে, মানে এখন দিয়ে শুরু হচ্ছে আর মেটাফেজের একদম শুরুতে গিয়ে কিন্তু সেটা আমাদের কমপ্লিট হয়, মানে এই যে আমাদের স্পিন্ডেল ফাইবার ফর্মেশন এটা আমাদের একদম মেটাফেজ হবে, তখন কিন্তু এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে।
তারপর আমাদের কি বলছে মেটাফেজ। মেটাফেজ মানে আমি কি বলছি, মেটাফেজ মানে আমি বলছি যে এটা আমাদের কি হচ্ছে মেটা, এম, তো এম দিয়ে আমরা প্রথমে বলবো হচ্ছে আমাদের মিডলে চলে যাবে। কোথায় যাবে, আমাদের মিডলে চলে যাবে। কারা আসবে, আমাদের ক্রোমোজোম গুলো আসবে। তারপর আমি বলবো যে এম ফর মোটা, কে মোটা হয়ে যাবে, ক্রোমোজোম মোটা হয়ে যাবে, ঠিক আছে। আর আমাকে কি বলছে যে আমি এর কিন্তু স্ট্রাকচার দেখতে পারি ভালো করে, ঠিক আছে। তো এগুলো আমাদের বেশ কিছু জিনিস। প্রথমত আমাদের নিউক্লিয় পর্দার অবলুপ্তি একদম সম্পূর্ণ হবে, ঠিক আছে। তাহলে মেটাফেজ দশার সূচনাতে কিন্তু আমাদের নিউক্লিয় পর্দাটা একদম ভ্যানিশ হয়ে যাবে। তারপর কি হবে, ক্রোমোজোমের ঘনীভবন। আমি কি বললাম যে এখানে মোটা হয়ে যাবে ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমটা সব থেকে বেশি ঘনীভূত হবে, অর্থাৎ সব থেকে স্পষ্টভাবে কিন্তু আমি এখানে দেখতে পাবো। তারপর কি বলবো, আমাদের স্পিন্ডেল ফাইবার ফর্মেশন যেটা হচ্ছে সেটা কিন্তু একদম কাইনেটো করে এসে আমাদের কি হবে, ধীরে ধীরে কিন্তু যুক্ত হওয়া চালু করবে। তাহলে আমি কি বলেছিলাম যে এটা কি, এটা হচ্ছে আমাদের সেন্ট্রোজোম, তার অ্যারাউন্ডে কি থাকছে, এই আমাদের কি ক্রোমোজোমটা থাকছে। তাহলে এর আমাদের এই যে কাইনেটোকোর অংশ, সেখানে কি হচ্ছে আমাদের বেনতন্তুগুলো এসে কিন্তু অ্যাটাচ হওয়া চালু হচ্ছে, ঠিক আছে। আর আমাদেরকে বলছি কি বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল মানে কি, এই ধরো আমাদের কোষ, সেখানে কি এইটা আমাদের কি বিষুবীয় অঞ্চল, অর্থাৎ এই মাঝ বরাবর আসছে কিন্তু আমাদের, ঠিক আছে। তাহলে এই যে আমাদের মাঝ বরাবর চলে আসছে, এটাকে বলি আমরা বিষুব অঞ্চল। আর এই যে আমাদের ধারের অঞ্চলগুলো আছে তাকে আমরা বলি কি, তাকে আমরা বলি নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে। আচ্ছা, তারপর সরি, বিষুবীয় অঞ্চলকে আমরা বলি নিরক্ষীয় অঞ্চল। আর এই যে আমাদের সাইড গুলো আছে, এই যে আমাদের প্রান্তগুলো আছে, তাকে আমরা বলি প্রান্ত অঞ্চল বা আমাদের মেরু অঞ্চল, ঠিক আছে। আচ্ছা, মানে আমার ইংরেজিটা মনে থাকে, ইকুইটোরিয়াল প্লেট, ঠিক আছে। এখানে ইকুইটোরিয়াল প্লেট গঠন করে আমাদের একদম সেন্টার বরাবর, ঠিক আছে। বাংলায় আমি একটু কাছাকাছি, কারণ এই পার্টগুলো আমি সমস্ত কিছু যখন নিজে পড়াশোনা করেছিলাম তখন আমি ইংরেজিতে পড়াশোনা করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে যে মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশায় কি ঘটে। দেখো, অ্যানাফেজ থেকে আমি কি বলছি, এর একদম মানে সব থেকে মেইন জিনিস সেটা হচ্ছে কি, ক্রোমোজোম গুলো আলাদা আলাদা হয়ে যায়। তাহলে আ দিয়ে মনে রাখবে, আলাদা আলাদা হয়ে যায়, ঠিক আছে। অ্যানা, ওখানে একটা আয়ের ভাব আছে না, তো সেখান থেকে মনে রাখবে যে ক্রোমোজোম গুলো আলাদা আলাদা হয়ে যায়। মোটা, কে মোটা হয়, ক্রোমোজোম মোটা হয়। আলাদা আলাদা, কে মোটা আলাদা আলাদা হয়, আমাদের কিন্তু ক্রোমোজোম আলাদা আলাদা হয়। তাহলে আমাদের এখানে কি হবে, সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে। অর্থাৎ ওই যে আমি বলছিলাম যে এখানে কি থাকছে, এই সেন্ট্রোমিয়ার কি করছে, এই ক্রোমোজোমের আমাদের যে ক্রোমাটিড গুলো আছে তাদেরকে ধরে রেখেছে। এই আমাদের সেন্ট্রোমিয়ারের স্প্লিটিং হয়ে যাবে। তাহলে কি হবে, এই আমাদের একটা ক্রোমোজোম হয়ে গেল, এই একটা ক্রোমোজোম হয়ে গেল। তাহলে আমি কি বলতে পারি যে এটা কি, এটা হচ্ছে আমাদের জমিত্রী ক্রোমোজোম, ঠিক আছে। আর সেখান থেকে উৎপন্ন হলো এই দুজন, তাহলে একে আমি কি বলতে পারি, একে বলতে পারি আমাদের অপত্য ক্রোমোজোম। অর্থাৎ আমি কি বলবো, আমি বলবো যে আমাদের অপত্য ক্রোমোজোম তৈরি হয়ে গেল একটা আমাদের জনিত্রী ক্রোমোজোম থেকে, ঠিক আছে। আচ্ছা, এবার কি হবে, এই যে ক্রোমোজোম গুলো আছে তারা মেরুর দিকে কিন্তু অভিমুখে চলন করবে। তাহলে আমি ওই যে বলছিলাম না যে আমাদের কি এই যে থাকলো, এর মাঝ বরাবর এসে ক্রোমোজোম গুলো ছিল, ঠিক আছে। মাঝ বরাবর এসে ক্রোমোজোম গুলো ছিল। এবার কি হচ্ছে, এখান থেকে ওই যে বেমতন্তু গুলো অ্যাটাচড আছে তারা টান দিচ্ছে। তাহলে ধরো এদিক থেকে টান দিল বেমতন্তু, আর এদিক থেকে টান দিল কি আমাদের এই বেমতন্তু। তাহলে স্প্লিট হলে কি হবে, এই যে আমাদের গুলো আছে এগুলো এরকম ভাবে কি ভাগ হয়ে যাবে, এগুলো কি আমাদের এরকম ভাবে ভাগ হয়ে যাবে, হয়ে কোন দিকে আসবে, আমাদের এই মেরুর দিকে কিন্তু চলে আসবে। অর্থাৎ এই ক্রোমোজোম গুলো এই পাশে যাচ্ছে, এই সাইডের ক্রোমোজোম গুলো এই পাশে আসছে। তাহলে দুটো ক্রোমোজোম কি আমাদের মেরুর দিকে কিন্তু আমাদের চলন হওয়া চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আকৃতি কি, এখানে আমরা বিভিন্ন রকমের আকৃতির ক্রোমোজোম দেখতে পাই, যেগুলোর সাপেক্ষে আমি কি বলেছিলাম, ওই যে ভাগগুলো করেছিলাম, ঠিক আছে, বিভিন্ন আকৃতির। তারপর আমাদের কি বলছে, তারপর আমাদেরকে বলছে হচ্ছে টেলোফেজ। দেখো, টেলোফেজে আমি যা যা ওখানে বলেছিলাম এখানে তার ঠিক অপোজিট বলবো, কারণ এইটা আমাদের নিউক্লিয়াস বিভাজন হওয়ার একদম শেষ স্টেজ। প্রোফেজটা একদম শুরু ছিল, তাহলে শুরুতে যে কাজগুলো হলো শেষে আমাদের সেই কাজের অপোজিট গুলো হবে। ওখানে আমি বলছিলাম যে এই ক্রোমাটিন জালিকাগুলো আমাদের ক্রোমোজোম হয়েছিল, এখানে বলবো ক্রোমোজোমের একদম কাজ হয়ে গেছে, ক্রোমোজোম দুই দিকে চলে গেছে। এবার আমি আবার ক্রোমাটিন জালিকা পুনর্গঠন করবো, অর্থাৎ ক্রোমোজোম থেকে এবার আমাদের কি হবে, ক্রোমাটিন জালিকা তৈরি হয়ে যাবে। অর্থাৎ ওখানে কন্ডেনসেশন হয়েছিল, ঘনীভবন হয়েছিল, এখানে ডিকন্ডেনসেশন হবে। এখানে ক্রোমাটিডের স্বাতন্ত্র লোপ পাবে, অর্থাৎ ক্রোমাটিডটা কিন্তু আলাদাভাবে আমি আর ডিস্টিংগুইশেবল ভাবে দেখতে পাবো না। তারপর বলবো যে আমাদের ওই যে নিউক্লিয় পর্দা চলে গেছিল, এখন তো আমাদের স্প্লিটিং হয়ে গেছে, বেমতন্তুর কাজ করা হয়ে গেছে, তাহলে এখন কিন্তু বাইরে আবার আমাদের নিউক্লিয় পর্দা চলে আসবে। তারপরে যে কোষীয় অঙ্গাণুগুলো ছিল সেই কোষীয় অঙ্গাণুগুলোকে আবার আমরা দেখতে পাবো, এবং স্পিন্ডেল ফাইবার কিন্তু এখন আর আমাদের কোনো কাজ নেই, তাহলে স্পিন্ডেল ফাইবার কিন্তু এবার ধীরে ধীরে অবলুপ্তি পাবে, ঠিক আছে। তাহলে এই কাজগুলো হবে এক্স্যাক্টলি অপোজিট। আর এখান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে প্রোফেজ এবং টেলোফেজ, কি জিজ্ঞাসা করে যে প্রোফেজ অ্যান্ড টেলোফেজ এই দুটো যে আমাদের অপোজিট, এই দুটো যে আমাদের অপোজিট সেটা আমাদের দেখাও, ঠিক আছে। একদম লাস্টে আমি কোয়েশ্চেনের অ্যান্সারটা করেও দিয়েছি, কোনো চিন্তা নেই। তো এখানে দেখো বিভিন্ন ছবিগুলো দেওয়া আছে, এই ছবিগুলো দেখলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। দেখো, আমাদের আর্লি প্রোফেজ, যখন প্রোফেজ চালু হয়েছে, এখানে কি দেখতে পাচ্ছ, তুমি সেই ক্রোমাটিন তন্তুগুলোকে দেখতে পাচ্ছ। ধীরে ধীরে কি হচ্ছে, আমাদের এই এগুলো ক্রোমোজোমে পরিণত হচ্ছে। ক্রোমোজোম গুলো কি কোনো নির্দিষ্ট জায়গায় আছে, নেই, ঠিক আছে। এটা কি এদের মাঝ বরাবর অঞ্চল, যেটাকে আমরা কি বলি ইকুইটোরিয়াল প্লেট বলি, যেটাকে বাংলায় আমরা কি বলছি, বাংলায় আমরা বলছি হচ্ছে আমাদের বিষুব অঞ্চল, ঠিক আছে। তো এই বরাবর আমাদের ক্রোমোজোম গুলো কখন আসবে, মেটাফেজে আসবে। এবং বাইরের আমাদের এই যে নিউক্লিয় পর্দাটা আছে, নিউক্লিয় পর্দা দেখো ভাঙা চালু হয়ে গেছে। এবার যখন আমাদের মেটাফেজে ঢুকবে, ট্রানজিশন টু মেটাফেজ, অর্থাৎ মেটাফেজে ঢুকছে, তখন কি হচ্ছে, দেখো বেমতন্তু আসছে। এখানে আমাদের কি, এখানে দুই দিকে দুটো কি আমাদের সেন্ট্রিওল মুভমেন্ট করে ফেলেছে, কিন্তু এখনো কি একদম দুই প্রান্তে পৌঁছেছে, পৌঁছায়নি, ঠিক আছে। কিন্তু যেই আমাদের মেটাফেজে প্রবেশ করে মেটাফেজ এবার হওয়া চালু হবে, তখন কি দেখো আমাদের সেন্ট্রিওল গুলো কিন্তু দুই প্রান্তে চলে গেছে, ঠিক আছে।
মানে দুই মেরু অঞ্চলে চলে গেছে, আর এই ইকুইটোরিয়াল প্লেট বরাবর কিন্তু দেখো আমাদের ক্রোমোজোম গুলো কিন্তু সজ্জিত হয়ে গেছে। এইবার কি হবে, এই যে আমাদের বেনতন্তুগুলো, সেই বেনতন্তুগুলো কিন্তু আমাদের টান দেবে আমাদের ক্রোমোজোম গুলোকে, তাহলে কি হবে, এই মাঝ বরাবর কিন্তু ক্রোমোজোম গুলো ভেঙে যাবে। এই ভেঙে গিয়ে আলাদা আলাদা হয়ে গেল, মানে কি এটা অ্যানাফেজে চলে আসলো। তাহলে এটা কি হয়ে গেল আমাদের অ্যানাফেজে, এটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। তাহলে এই আমাদের মাঝখানের জায়গা থেকে ক্রোমোজোম গুলো ভেঙে দুই পাশে কিন্তু চলে গেল। তারপর টেলোফেজে কি হবে, টেলোফেজে টি ফর ভাববে যে দুটো নিউক্লিয়াস, টি ফর কি হবে, টু নিউক্লিয়াস। তাহলে এখানে কিন্তু আমাদের দুটো নিউক্লিয়াস আলাদা আলাদা ভাবে কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে নিউক্লিয়াস তৈরি হতে গেলে কি লাগবে, এখানে যেমন কোষ আমাদের নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়েছিল, এখানে নিউক্লিয় পর্দা কিন্তু আবার ফিরে আসবে। তাহলে কি হলো, দুটো নিউক্লিয়াস আমাদের তৈরি হয়ে গেল। ফাইনালি আমি কি বলবো, ফাইনালি এবার আমি বলবো যে আমাদের এবার কি হবে, এবার আমাদের হবে ইন্টারফেস, ইন্টারফেস না, এটা হবে আমাদের কি সাইটোকাইনেসিস। এখানে কি হবে আমাদের সাইটোকাইনেসিস, তাহলে হবে, হলে কি হবে আমাদের সাইটোপ্লাজম যে বাইরে রয়েছে, সাইটোপ্লাজম বিভাজন হয়ে যাবে, বিভাজন হয়ে কি দুটো আমাদের প্রাণীকোষ তৈরি হয়ে গেল। এটা আমি প্রাণীকোষের ছবি দেখিয়েছি, প্রাণীকোষের ছবি তোমাদেরকে আঁকতে দেয় জেনারেলি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদেরকে বলতে পারে উদ্ভিদ আর প্রাণীকোষের সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো। দেখো বেসিক্যালি কিছুই না, এটা ধরো আমাদের কি, এটা ধরো আমাদের একটা প্রাণী কোষ, এটা ধরো আমাদের কি একটা উদ্ভিদ কোষ, ঠিক আছে। এবার প্রাণী কোষের বাইরে কি থাকে, প্রাণী কোষের বাইরে থাকে হচ্ছে আমাদের কোষ পর্দা। এটা কেমন হয়, এটা আমাদের নরম প্রকৃতির হয়। কিন্তু উদ্ভিদ কোষের বাইরে কি থাকে, উদ্ভিদ কোষের বাইরে আমাদের কোষ পর্দার বাইরেও কি থাকে, আমাদের কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীরটা কি হয়, কোষ প্রাচীরটা হয় আমাদের দৃঢ়, আমাদের শক্ত। তাহলে আমাদের এই যে কোষ পর্দা, সেটা কি হয়, বাইরে থেকে ভেতরের দিকে চাপ খায়। চাপ খেলে কি হয়, ধীরে ধীরে এরকম ডাম্বেলের মতো তৈরি হয়, হয়ে কিন্তু এটা এবার দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এই ভাগ হয়ে গেল, এই ভাগ হয়ে গেল। কেন হতে পারলো, কারণ কোষ পর্দাটা আমাদের নরম। কিন্তু আমাদের যে কোষ প্রাচীর আছে ওটা তো আমাদের দৃঢ় শক্ত, তাহলে ওটা কি বাইরে থেকে এরকম ভাগ হতে পারবে, পারবে না। তাহলে ওটা উল্টো হবে, ওটা ভিতর থেকে বাইরের দিকে ভাগ হবে। কিভাবে, এখানে আমাদের ধীরে ধীরে ফ্র্যাগমোপ্লাস্ট জমা হবে, তারপর এখানে কি হবে, এখানে আমাদের সেল প্লেট হয়ে যাবে। তাহলে যেই আমাদের সেল প্লেট তৈরি হয়ে গেলো, তাহলে মাঝখানে ভাবে একটা বাউন্ডারি হয়ে গেছে, এইবার এটা কিন্তু আলাদা হয়ে গেল। তাহলে এই আমাদের একটা কোষ তৈরি হয়ে গেল, এই একটা কোষ তৈরি হয়ে গেল, বোঝা গেল। তাহলে আমাদের কোষ পর্দা যেহেতু আমাদের নরম, তাই প্রাণী কোষে কি হবে, বাইরে থেকে ভেতরের দিকে আমাদের কিন্তু বিভাজনটা ঘটবে। কিন্তু আমাদের কোষ প্রাচীর যেহেতু শক্ত, তাই কি হবে, ভিতর থেকে বাইরের দিকে কিন্তু আমাদের বিভাজন ঘটবে কিসের মাধ্যমে, মাঝ বরাবর আমাদের কোষ পাত গঠনের মাধ্যমে। তাহলে এই যে বাইরে থেকে ভেতরের দিকে চাপ খাওয়ার পদ্ধতি, একে আমরা বলি ক্লিভেজ পদ্ধতি বা পারো পদ্ধতি। আর এইটাকে আমরা কি বলি, কোষ পাত গঠনের পদ্ধতি, ঠিক আছে। তাহলে আমি যেগুলো বোঝালাম, এই জিনিসগুলো আশা করি তোমরা আগে পড়েছো কখনো না কখনো। কেন্দ্র প্রসারী মানে সেন্ট্রিফিউগাল, মানে কেন্দ্রের দিকে, এটা হচ্ছে কি কেন্দ্রের থেকে বাইরের দিকে। আর আমাদের কি সেন্ট্রিপিটাল, সেন্ট্রিপিটাল মানে কি কেন্দ্রের দিকে, ঠিক আছে। প্রাণী কোষটা পরে লেখা ছিল। তাহলে কেন্দ্রের দিকে কি হবে, হচ্ছে আমাদের প্রাণী কোষের ক্ষেত্রে যেটা আমরা কি বলবো, ক্লিভেজ বা ফারোইং পদ্ধতি। আর উদ্ভিদ কোষে কি হবে, কোষপাত বা সেল প্লেট পদ্ধতি, ঠিক আছে। তো এগুলো একবার পড়ে নেবে। এখানে আমাদের যে বেমতন্তু গঠন করে উদ্ভিদ কোষের জন্য সেটা কে, সেটা হচ্ছে আমাদের মাইক্রোটিউবিউল। আর প্রাণী কোষের জন্য বেমতন্তু গঠন করছিল কে, সেটা করছিল হচ্ছে আমাদের সেন্ট্রিওল, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের প্রশ্ন আসে, সেন্ট্রিওল কোথায় থাকে, সেন্ট্রোজোমের মধ্যে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে সাইটোকাইনেসিসের অনুপস্থিতিতে কি হয়। যদি সাইটোকাইনেসিস না হয়, তাহলে আমাদের যে কোষটা রয়েছে, কোষটা এরকম টেলোফেজে রয়েছে, এখানে আমাদের নিউক্লিয়াস পড়ে রইলো, এখানে নিউক্লিয়াস পড়ে রইলো। তাহলে এই যে আমাদের টেলোফেজ দশায় যে আমাদের কি দুটো নিউক্লিয়াস তৈরি হয়, টি ফর টেলো, টি ফর কি টু নিউক্লিয়াস। তাহলে আমাদের কি হবে, যে কোষটা, সেই কোষটা যদি আমাদের সাইটোপ্লাজম বিভাজন না হতে পারে, তাহলে কি হবে, তার মধ্যে দুটো নিউক্লিয়াস পড়ে থাকবে। তাহলে দুটো নিউক্লিয়াস পড়ে থাকা কি আমাদের স্বাভাবিক না, তাহলে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে, যেটাকে আমরা বলি কি সিনসাইটিয়াম। তাহলে এটা কিন্তু একটা অস্বাভাবিক অবস্থা, ঠিক আছে। আচ্ছা, তাহলে পার্থক্যটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, আমাদের উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে যে সাইটোকাইনেসিস তার পার্থক্য এখানে একবার দেখে নেবে ছবিটা, বা তোমরা যখন পরীক্ষায় লিখবে তখন কিন্তু ছবি এঁকে দিলে তোমাদের নাম্বারটা বাড়বে। উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে মাইটোসিসের পার্থক্য, এটাও তোমরা পড়ে নিতে পারবে, আমি সব বুঝিয়ে দিয়েছিলাম। তাৎপর্য কি পড়ে নিতে পারবে, মিওসিসের তাৎপর্য কি পড়ে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখানে, আচ্ছা এখানে একটা জিনিস কি লেখা আছে, এখানে বলা হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজনের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। তাহলে আমি কি বলেছিলাম, যে ধরো আমাদের একটা ডিপ্লয়েড কোষ আছে, হ্যাপ্লয়েড কোষের জন্য আমাদের মিওসিস হবে, হবে না, কার জন্য হবে, ডিপ্লয়েড কোষ। তাহলে ডিপ্লয়েড কোষটা কি হবে, প্রথমে আমাদের এন এন এ ভাগ হবে, অর্থাৎ কি হলো, এখানে আমাদের হ্রাস বিভাজন ঘটলো। এইবার হ্রাস বিভাজন ঘটার পর এই যে আমাদের কোষগুলো তৈরি হলো, সেটার আবার আমাদের সদৃশ বিভাজন হলো। তাহলে এখানে কি হবে, আবার আমাদের সদৃশ বিভাজন হবে, হয়ে কি হচ্ছে, আমাদের মোট 4টে অপত্য কোষ তৈরি হচ্ছে। তাহলে এখানে কি হলো, এখানে হলো আমাদের সদৃশ বিভাজন, ঠিক আছে। তাহলে প্রথমে কি হলো, প্রথমে হলো আমাদের মিওসিস 1, কি হলো, মিওসিস 1। তারপর কি হলো, তারপর হলো আমাদের মিওসিস 2, ঠিক আছে। মোট আমাদের কি দাঁড়ালো, আমাদের মিওসিস ঘটনাটা কিন্তু ঘটতে পারলো। তারপর আমাদেরকে বলছে সমসমস্ত ক্রোমোজোম। সমসমস্ত ক্রোমোজোম কিছুই না, ধরো এই আমাদের একটা কি ক্রোমোজোম রয়েছে, এরই যে আমাদের কি কপিড আর একটা ক্রোমোজোম, যার কিন্তু একই রকম জায়গাতে, ধরো এখানে আমাদের কি উচ্চতা নির্ধারণকারী কোনো জিন রয়েছে, তাহলে এখানেও কিন্তু তার উচ্চতা নির্ধারণকারী জিন রয়েছে। ধরো এখানে কোনো একটা, ধরুন স্কিন কালার নির্ধারণকারী জিন রয়েছে, তাহলে এখানেও কিন্তু তার স্কিন কালার নির্ধারণকারী জিন রয়েছে। অর্থাৎ এগুলো কিন্তু আইডেন্টিক্যাল ক্রোমোজোম, যে তারা যখন পাশাপাশি আসে সাইন্যাপসিস পদ্ধতিতে, তখন এদেরকে একসাথে বলি আমরা সমসমস্ত ক্রোমোজোম। এদেরকে একসাথে আমরা কি বলি, একসাথে আমরা বলি সমসমস্ত ক্রোমোজোম। যখন দুটো আইডেন্টিক্যাল ক্রোমোজোম পরস্পর কিন্তু পাশাপাশি আসে, এই পাশাপাশি আসার ঘটনাকে আমরা কি
বলি, পাশাপাশি আসার ঘটনাকে আমরা বলি সাইন্যাপসিস। এটা বেসিক্যালি কি, এটা ধরো আমাদের কি প্যাটার্নাল সাইড থেকে আসছে, এটা ধরো ম্যাটার্নাল সাইড থেকে আসছে। প্যাটার্নাল মানে কি আমাদের বাবার তরফ থেকে, ম্যাটার্নাল মানে কি মায়ের তরফ থেকে। তাহলে দুটো কিন্তু আইডেন্টিক্যাল আমাদের যে ক্রোমোজোম, তারা যখন পাশাপাশি আসে সাইন্যাপসিস পদ্ধতিতে, তখন তাদেরকে আমরা বলি কি আমাদের সমসমস্ত ক্রোমোজোম। এবার ধরো বাইভ্যালেন্ট বা টেট্রাড এগুলো কি জিনিস, দেখো এই আমাদের কি হচ্ছে, এই আমাদের একটা ক্রোমোজোম, আর একটা কি হচ্ছে আমাদের সমসমস্ত ক্রোমোজোম একদম পাশাপাশি চলে আসছে, ঠিক আছে। এই যে আমাদের দুটো ক্রোমোজোম পাশাপাশি চলে আসছে, তাহলে এখানে বলো তো যে এখানে আমাদের ক্রোমোজোম কতগুলো আছে, তাহলে এখানে আমাদের ক্রোমোজোম সংখ্যা আছে, এখানে আমাদের ক্রোমোজোম সংখ্যা, সেই ক্রোমোজোম সংখ্যা কিন্তু আমাদের দুটো। তাহলে এই যে দুটো ক্রোমোজোম সংখ্যা, তার সাপেক্ষে আমরা একে কি বলি, তার সাপেক্ষে আমরা বলি একে বাইভ্যালেন্ট, একে কি বলি বাইভ্যালেন্ট। কিন্তু আমাকে একটা কথা বলো যে এখানে আমাদের কি আছে, এখানে আমাদের ক্রোমাটিড সংখ্যা কত, এখানে আমাদের ক্রোমাটিড সংখ্যা কত। তাহলে এখানটায় দেখে বলো যে আমাদের ক্রোমাটিড সংখ্যা কিন্তু চারটে। দেখো এই আমাদের একটা কাঠিম, এই আমাদের একটা কাঠিম, এই আমাদের একটা কাঠিম, এই একটা আমাদের কি কাঠিম। আমি সবসময় বলি যে ক্রোমাটিডকে কাঠিম ভাববে। তাহলে মোট চারটে কাঠিম আছে, তাহলে যে চারটে কাঠিম সংখ্যা, তাহলে তার সাপেক্ষে আমরা একে বলি টেট্রাড। তার মানে বাইভ্যালেন্ট আর টেট্রাড কিন্তু একই জিনিস, শুধু আমি সাপেক্ষটা বদলিয়েছি। যদি আমি দেখি যে ক্রোমোজোম সংখ্যা, তাহলে তার সাপেক্ষে আমি বলবো একে বাইভ্যালেন্ট। তার মানে দুটো সমসমস্ত ক্রোমোজোম যারা কিন্তু পরস্পরের আইডেন্টিক্যাল, তারা যখন পাশাপাশি এসে এরকম কি আমাদের যুক্ত হয়, পরে এদের মধ্যে কি ক্রসিং ওভার হবে, তখন তাদেরকে আমরা বলছি কি বাইভ্যালেন্ট। এবং তাদেরকে যদি আমি ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে বলি, তাহলে চারটে ক্রোমাটিড যেহেতু থাকে, তাই তাকে আমরা বলি হচ্ছে আমাদের কি টেট্রাড, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদেরকে বলছে সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড কি জিনিস। দেখো আমি ওই যে আমাদের সমসমস্ত ক্রোমোজোমের কথা বলছিলাম, সেটাই আমাকে কিন্তু আবার রাখতে হবে। তাহলে এই কি আমাদের একটা সমসমস্ত ক্রোমোজোম, তাহলে এখানে কি মোট দুটো ক্রোমোজোম রয়েছে। এবার আমাকে একটা কথা বলো যে আমাদের এই যে দুটো ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিড কি একই ক্রোমোজোমের ক্রোমাটিড, হ্যাঁ, তাহলে তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা বলি হচ্ছে আমাদের সিস্টার ক্রোমাটিড। পরে দেখো কি বলছে, বলছে একটি ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে পরস্পরের সিস্টার ক্রোমাটিড বলে। এরা জেনেটিক্যালি কি একদম সম্পূর্ণ অভিন্ন থাকে। কিন্তু ধরো এই ক্রোমাটিডটা আর এই ক্রোমাটিডটা, এরা দুজন কি একই ক্রোমোজোমের ক্রোমাটিড না, ওই সমস্ত ক্রোমোজোমের পাশাপাশি থাকা দুটো যে কোনো আমাদের কি ক্রোমাটিড। বা ধরো কি আমাদের এই ক্রোমাটিড আর ধরো এই ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিড কি আমাদের একই ক্রোমোজোমের ক্রোমাটিড না, দুটো আলাদা আলাদা কিন্তু ক্রোমোজোমের ক্রোমাটিড। তাহলে এদেরকে তখন আমাদের বলে কি, এদেরকে আমাদের তখন বলে নন সিস্টার ক্রোমাটিড। এদেরকে তখন কি বলে, এদেরকে বলে নন সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ সমস্ত ক্রোমোজোমের জোড়ের অর্থাৎ বাইভ্যালেন্টের দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে পরস্পরের কি বলে, নন সিস্টার ক্রোমাটিড বলে। অর্থাৎ একই ক্রোমোজোম হলে তাদের ক্রোমাটিডকে বলবো হচ্ছে আমাদের সিস্টার ক্রোমাটিড, আর যদি আলাদা ক্রোমোজোম হয় তাহলে তার যে ক্রোমাটিড আছে তাদেরকে পরস্পরকে আমি কি বলবো, বলবো নন সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের সাইন্যাপসিস কি, কাছে আসার ওই ঘটনাটা, ঠিক আছে। কায়াজমা কি, কায়াজমা কিছুই না, ধরো আমাদের ওই যে কি প্যাটার্নাল সাইড থেকে একটা ক্রোমোজোম আসছে, ম্যাটার্নাল সাইড থেকে একটা ক্রোমোজোম আসছে। তাহলে এই একটা ক্রোমোজোম ধরে নাও আমাদের প্যাটার্নাল সাইড থেকে আসছে, আর একটা ক্রোমোজোম আমি কি বলবো, যেটা আমাদের কি ম্যাটার্নাল সাইড থেকে আসছে। তাহলে ধরো এইটা কি আমাদের ম্যাটার্নাল সাইড থেকে আসছে। এইবার এই ক্রোমোজোম গুলো কি হয়, এখানে একটা এরকম ক্রস তৈরি করে, ঠিক আছে। এটা কি হবে, মিওসিস ওয়ানে ধীরে ধীরে কি করবে, এরকম একটা ক্রস তৈরি করবে। এবার ভালো করে দেখো যে এই যে আমাদের একটা এরিয়া, এই এরিয়াটায় একটা এক্স এর মতো একটা অংশ তৈরি হয়ে গেল। এই যে এক্স এর মতো অংশ তৈরি হলো, এখানেই আমাদের জেনেটিক যে ম্যাটেরিয়াল আছে তাদের কিন্তু আদান প্রদান ঘটবে, যার ফলে কিন্তু জিনের একটা নতুন বিন্যাস ঘটে থাকে। তাহলে এই জায়গাটাকেই আমরা কি বলে থাকি, এই জায়গাটাকেই আমরা বলে থাকি হচ্ছে আমাদের কায়াজমা, ঠিক আছে। এক্স অক্ষরের যখন কোনো জিনিস তৈরি হয় তখন তাকে আমরা বলে থাকি কায়াজমা। তো একইভাবে আমাদের যখন এখানে ক্রসিং ওভার ঘটে, এই ঘটনাটা কি, এই ঘটনাটা হচ্ছে আমাদের ক্রসিং ওভার, অর্থাৎ একটা ক্রোমোজোমের ঘাড়ে আর একটা ক্রোমোজোম উঠে গেল, এরকম একটা বাহু, ঠিক আছে। এই যে আমাদের বাহুটা উঠে গেল, তাহলে এর মধ্যে কি থাকবে, আমাদের ডিএনএ থাকবে। ক্রোমোজোম তো, ক্রোমোজোম কি দিয়ে তৈরি আছে, আমাদের ডিএনএ। ডিএনএ এর মধ্যে কি থাকে, জিন। তাহলে এই জিনের কিন্তু আমাদের পুনর্বিন্যাস ঘটছে, এখান থেকে কিছু জিনের বৈশিষ্ট্য এখানে যাচ্ছে, এখান থেকে কিছু জিনের বৈশিষ্ট্য এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের কি হলো, এখান থেকে একটা জিনিস ঘটলো, এই ঘটনাটা কি, এই ঘটনাটা হচ্ছে আমাদের ক্রসিং ওভার। আর এখানে যে এই এক্স জিনিসটা তৈরি হচ্ছে, একে আমরা কি বলছি, একে আমরা বলছি কায়াজমা। সেগুলো এখানে লেখা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারবে, ঠিক আছে। সব নোটস টেলিগ্রামে পেয়ে যাবে, সেখান থেকে পড়ে নেবে। মিওসিসের তাহলে তাৎপর্য কি, মিওসিসের তাৎপর্য হচ্ছে প্রকরণ বা ভেদ। এই যে আমি বললাম যে এক জায়গা থেকে কি অন্য জায়গায় আমাদের জিনের বিভিন্ন কি চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের আদান প্রদান হয়ে গেল, তার ফলে কি হবে, নতুন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি হবে। তাহলে একেই আমরা কি বলি, প্রকরণ হওয়া বলি, ঠিক আছে। তাহলে এটা আমাদের কিন্তু বিবর্তনে সাহায্য করে থাকে। বাকি আমাদের গ্যামেট উৎপাদনের সময় আমাদের মিওসিস লাগে, বারবার বোঝাচ্ছিলাম। এবং ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতেও কি ওই একই লজিকে আমার কাজে লাগছে, যে আমাদের কি 2n টা প্রথমে আমাদের n হচ্ছে, তারপর n+n হয়ে কিন্তু আবার 2n হয়ে যাচ্ছে। তাই কিন্তু আমাদের একটা যে প্রজাতি আছে, সেই প্রজাতির কিন্তু ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদেরকে বলছে মাইটোসিস মিয়োসিসের মধ্যে পার্থক্য কি। তো ও বলবে যে এখানে কি মাইটোসিস থাকলে আমাদের কি হবে, মাইটোসিস আমাদের সমবিভাজন করে, আর মিয়োসিস কে আমাদের হ্রাস বিভাজন করে। কোষ চক্রের চেক পয়েন্ট কি, এবার দেখো
আমরা কি করছি, একবার ফার্স্ট সেমেটিভ পরীক্ষা দিচ্ছি, তাহলে ওটা কি আমাদের একটা টেস্ট হচ্ছে। সেকেন্ড সেমেটিভ এবার টেস্ট দিচ্ছি, আবার টেস্ট পরীক্ষায় একটা টেস্ট দিচ্ছি। আইডিয়ালি এরকম হতে পারতো যে ফার্স্ট সেমেটিভ পরীক্ষা তুমি ফেল করলে তাহলে তোমাকে আবার বললো ফার্স্ট সেমেটিভ পড়ে আসো, সেকেন্ড সেমেটিভে ফেল করলো তাহলে আবার বললো যে আবার পড়ে আসো আগে সেকেন্ড সেমেটিভ, টেস্ট পরীক্ষায় ফেল করলে মাধ্যমিকে যেতে দেওয়া হলো না তাহলে বললো যে আবার পড়ে আসো। তাহলে ওই যে আমাদের এক একটা কি ব্যারিকেড থাকছে, যে ব্যারিকেডে এসে আমাদের কি টেস্টিং হচ্ছে যে আগের কাজটা আমি ঠিক করে করেছি তো, সেটাই হচ্ছে আমাদের চেক পয়েন্ট, যেখানে আমি চেকিং করছি যে আগে যে কাজটা হওয়ার কথা ছিল সেই কাজটা হয়েছে তো। ধরো তুমি ফার্স্ট সেমেটিভ সেকেন্ড সেমেটিভ টেস্ট কোনোটাই পড়লে না, তাহলে মাধ্যমিক এগুলো তো ফেলই করবে। তাহলে সেরকম ভাবেই যদি আমাদের জীবনের যে কাজটা ছিল সেই কাজটা হলো না, তাহলে এসে গেলে তো সেই কাজটা আমাদের ফেল করে যাবে। আবার এসে যে কাজটা হওয়ার কথা ছিল সেই কাজটা হলো না, তাহলে জি টুতে গেলে তো ফেল করে যাবে। আবার দেখা গেলো আমাদের এই ইন্টারফেসের কাজটাই হলো না, তাহলে তো কোষ বিভাজন করতে গেলে উল্টো পাল্টা কাজ হয়ে যাবে। তাই আমাদের কি হয়, বিভিন্ন চেক পয়েন্ট থাকে, যে চেক পয়েন্টে এসে দেখা হয় যে আগের দশায় যে কাজটা করার কথা ছিল সেই কাজটা কি হয়েছে নাকি হয়নি, যদি না হয় তাহলে আবার ফিরিয়ে দেওয়া হয়। তাহলে কোষ চক্রের এই বিভিন্ন নির্দিষ্ট জায়গাগুলোকে, যে দশাগুলোতে আমাদের অবস্থিত বেশ কিছু প্রোটিন নিয়ন্ত্রিত স্থান থাকে, যেখানে আমাদের কোষের পরবর্তী দশায় যাওয়া নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ ওখানে আসলে চেকিং করা হয় যে আগের কাজটা হয়েছে, যদি হয় তাহলে যাও, আর যদি না হয় তাহলে আবার ফিরে যাও, এরকম জিনিস দেখা হয়। তাহলে কোনো যদি ত্রুটি থাকে তাহলে সেটাকে কিন্তু মেরামত করা হয় বা ফিরিয়ে দেওয়া হয়। তাহলে এটাকেই তখন বলা হয় কিন্তু চেক পয়েন্ট। চেক পয়েন্ট কতগুলো থাকে, তিনটে থাকে। একটা জি1 থেকে এস যাওয়ার সময় হয়, মানে জি1 থেকে এস এ ট্রানজিশনের সময় একটা আমাদের কি চেক পয়েন্ট থাকে, তারপর জি2 থেকে এম এ যাওয়ার মাঝে একটা চেক পয়েন্ট থাকে, তারপর কি এম দশা মানে একদম ফাইনালি যখন এম দশা হবে ওখানে আমাদের একটা কি চেক পয়েন্ট থাকে। ওই এম দশার মধ্যে যে চেক পয়েন্ট থাকে তাকে আমরা এম চেক পয়েন্ট বলি। তাহলে মোট কতগুলো চেক পয়েন্ট থাকছে, আমাদের তিনটে চেক পয়েন্ট থাকছে, ঠিক আছে। আর যদি সমস্যা হয়ে যায় কোনো, যে চেক পয়েন্ট কাজ করছে না, তাহলে কি কোনো যদি আমাদের ফল্ট থেকে থাকে সেটার সাথে আমি কোষ বিভাজন করতে চলে যাবো, তাহলে তখন অনিয়ন্ত্রিত এবং দ্রুত কোষ বিভাজন হতে পারবে, তাহলে তখন কিন্তু আমাদের ক্যান্সার হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট আমাদের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা কিন্তু আমাদের তোমাদের বারবার দেয়। দেখো এখান থেকে তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন আছে, যে শস্যতে কি হয়, এখানে কি হয়, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে কি হয়। ওটা আইডিয়ালি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পড়ার পরে জিজ্ঞাসা করার কথা, ঠিক আছে। তাই আমি এখানে সেরকম কোয়েশ্চেন ইনক্লুড করিনি। ওটা কিন্তু সপুষ্পক উদ্ভিদ পড়লে তখন বুঝবে যে কোনটা আমাদের রেণুধর দেহ থাকে, কোনটা লিঙ্গধর দেহ থাকে, সেখানে কোনটা ডিপ্লয়েড হচ্ছে কোনটা হ্যাপ্লয়েড হচ্ছে, সেটা এখন জিজ্ঞাসা করবে না। এখন কিরকম জিজ্ঞাসা করতে পারে, বলছে ডিপ্লয়েড জীব অর্থাৎ 2n জীব, তার মধ্যে বলছে ক্রোমোজোম আছে আমাদের 12টা, তাহলে 2n = 12 বলতে পারি। এক সেকেন্ড, এখানে বলছে ডিপ্লয়েড জীবের গ্যামেটে 12টা আছে। গ্যামেটে আছে মানে কত, বলছে গ্যামেটে আছে মানে আমাকে বলছে n = 2, ঠিক আছে। বলছে গ্যামেটে 12টা আছে, তাহলে গ্যামেট তো আমাদের n হয়, তাহলে n = 12। এবার বলছে জাইগোটে কত হবে, জাইগোট মানে কি, আমি এক সেকেন্ড, আমি এখানে খেয়াল করিনি, মানে আমি কোশ্চেন অন্য একটা ভেবেছিলাম, সেটা আমি দিতাম। জাইগোট মানে কি, জাইগোট মানে হচ্ছে আমাদের কি শুক্রাণু ডিম্বাণু মিলিত হচ্ছে, তাহলে শুক্রাণু হচ্ছে আমাদের এন, ডিম্বাণু হচ্ছে আমাদের এন, তাহলে এন প্লাস এন কত হবে আমাদের 2n, তাহলে 2n কত হবে, এন যদি 12 হয় তাহলে 2n হবে হচ্ছে আমাদের কি 24। আর আমাদের দেহকোষ কত হবে, দেহকোষ তো আমাদের 2nই হয়, তাহলে এটাও কত হবে আমাদের 24। তাহলে দুটোর উত্তরই কি হবে, দুটোর উত্তরই হবে আমাদের 24, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কি লাস্ট বলছে, একটা টেবিলের মাধ্যমে দেখো প্রোফেজ টোলফেজ বিপরীত ধর্মী ঘটনা দেখায়। ওই যে বলেছিলাম এখানে কি হবে, আমাদের ক্রোমোজোম তৈরি হবে, এখানে কি ক্রোমোজোম গুলো খুলে আবার আমাদের কি হবে, মানে নিউক্লিয় জালিকা হয়ে যাবে। এখানে আমি বলছি কি আমাদের ক্রোমোজোম গুলো ঘনীভূত হয়ে স্পষ্ট দেখা যায়, এখানে কি আর স্পষ্ট দেখা যাবে না, অস্পষ্ট হয়ে যাবে। এখানে নিউক্লিয়াস কি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়, এখানে কি আবার নতুন করে চলে আসবে। বাকি যে আমাদের অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলো এখানে বিলুপ্ত হয়ে যাচ্ছিল, ওখানে কিন্তু আবার ধীরে ধীরে চলে আসবে। আর নিউক্লিয় পর্দা, এখানে কি নিউক্লিয় পর্দা আমাদের অবলুপ্ত হয়, এখানে কিন্তু নিউক্লিয় পর্দা নতুন করে আবার চলে আসে। তাহলে এই কোয়েশ্চেন গুলো যদি ভালো করে করে ফেলো তাহলে কিন্তু তোমাদের সমস্ত যে কোয়েশ্চেন গুলো এই চ্যাপ্টার থেকে দিতে পারে সেগুলো কিন্তু কভার হয়ে যাবে। তো থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস লেকচার। দেখা হবে নেক্সট লেকচারে। আজকের জন্য এটুকুই, টাটা। পড়ে রইলো শুধুমাত্র গমনের সাজেশনটাও দিয়ে দেবো আজকেই।